কোনো বই বা কোথাও থেকে আমি যেটা বলেছিলাম যে একবার করে দেখতে পারো, তোমার কাছে যে বইটই আছে সেখান হ্যাঁ থেকে। ম্যাম, করার চেষ্টা করেছিলাম। তো হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ ম্যাম, হচ্ছে। হচ্ছে। তো ঠিক আছে, যদি কোনো অসুবিধে থাকে আমাকে কিন্তু বললো, ঠিক আছে? আমি তো সিলেবাসটা তো দেখলাম, সিলেবাসের হিসেবে তো সবকটাই প্রায় হয়ে গেছে। যদি আমরা দেখি ডেপ্রিসিয়েশনের এটাও বলে দেবো একবার, তাহলে আবার থেকে প্রথম থেকে একটা রিভিশন মতো আমরা আবার স্টার্ট করতে পারবো। আর শুধু ফাইনাল অ্যাকাউন্টসটা বাকি, তাই তো? আর আজকে আমি বিআরএসটা যদি করিয়ে দিই, তুমি যে সিলেবাসটা পাঠিয়েছিলে সেটা একবার দেখবে। মনে হচ্ছে আমাদের ম্যাম, সবকটা ম্যাম সিঙ্গেল এন্ট্রিটা বাকি আছে। সিঙ্গেল এন্ট্রিটা আর ফাইনাল অ্যাকাউন্টস, তাই তো? মানে ফাইনাল অ্যাকাউন্টস একবার হয়েছিল কিন্তু তুমি প্রপারলি তখন করা হয়ে ওঠেনি। সেটা একবার হ্যাঁ। করে তো মানে আবার আমরা সবকিছু রিপিট করে করব। মানে আমি একদম নতুন কোনগুলো আছে আমি সেটা বলছি, মানে তার মধ্যে সিঙ্গেল এন্ট্রি, ফাইনাল অ্যাকাউন্টস আর কি আছে, আর আজকে পিআরএস। বিআরএস, আজকে বিআরএস টা ধরছি, বিআরএস টা। আর তো কিছু বাকি নেই নতুন, মানে একদম জানো না না এরকম না কোনো টপিক নেই। ঠিক আছে, তাহলে আমরা আবার না। থেকে শুরু করব। এবার কিন্তু এক্সাম নেব। ঠিক আছে, মানে ধরো যে টপিকটা করালাম, ধরো আমি জার্নালে যে তো করেইছো ওটা আর করাচ্ছি না, মানে আমি টপিক ওয়াইজ ধরো ক্যাশ বুক করালাম, তো আমি সেটার একটা টেস্ট নিয়ে নিলাম। ঠিক আছে, তো সেই হিসেবে প্রিপেয়ার করতে থাকো। আচ্ছা, আজকে আমরা, আচ্ছা যদি মঙ্গলবার তুমি বলেছিলে তোমার স্কুল থাকে, মঙ্গলবার যদি 7টার সময় ক্লাস দিই তুমি করতে পারবে না? 5টার সময় তো বলছিলে তোমার স্কুল থাকে, আমি যদি তোমাকে 7টার সময় ক্লাস দিই করতে পারবে মঙ্গলবার? হ্যাঁ ম্যাম, করতে পারবো। ম্যাম আমার এখন প্রতিদিন স্কুল। হ্যাঁ, এখন তো স্কুল খুলে গেছে, তাহলে 7টায় দিলে করতে পারবে তো? হ্যাঁ ম্যাম, 7টা দিলে সুবিধা হবে। ও 7টায় দিলে যে কোনো দিনই করতে পারবে, তাই তো? মানে যে হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ। অন্য না থাকে। ঠিক আছে, তাহলে কস্টিংটা শুরু করে নেবো, সেটাই, কস্ট আর স্ট্যাটটা, ওই দুটো শুরু করে নেবো। ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা করব বিআরএস। বিআরএস, বিআরএস এর মানে হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আচ্ছা, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এটা কি দেখো। তো এখানে দেখো কি লেখা আছে, বলছে দ্য ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইজ এ স্টেটমেন্ট, এটা একরকম স্টেটমেন্ট প্রিপেয়ার্ড পিরিয়ডিক্যালি টু রিকনসাইল দ্য ডিফারেন্স ইফ এনি বিটুইন ব্যালেন্স শোন ইন দ্য ব্যাংক কলাম অফ দ্য ক্যাশ বুক অ্যান্ড পাসবুক অ্যান্ড ব্যাংক পাসবুক স্টেটমেন্ট অন এ পার্টিকুলার ডেট। কিছু বোঝা গেল না? বলছি দেখো, এটা একরকম স্টেটমেন্ট, ঠিক আছে? স্টেটমেন্ট মানে একটা পার্টিকুলার ফরম্যাটে যে জিনিসটাকে আমরা তৈরি করি তাকে স্টেটমেন্ট বলতে পারি, ঠিক আছে? তো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, সেই জন্য এটা এক ধরনের স্টেটমেন্ট। প্রথম কথা হচ্ছে রিকনসিলিয়েশন কথাটার মানে আমাদের তাহলে জানা উচিত। রিকনসিলিয়েশন কথার মানে হচ্ছে মানে কোনো একই, মানে রিকনসাইল করার মানে আমি কি বলবো, মানে চেক করা বলতে পারি, ঠিক আছে? এর রিকনসাইল করা মানে হচ্ছে চেক করা যে সেম হচ্ছে কি হচ্ছে না, এটাকে বলা হয় রিকনসাইল করা। কিরকম এখানে রিকনসাইলের মানে কি হবে, আমি প্রপার মানেটা বলছি। রিকনসাইলের প্রপার মানে কি বলবো, মানে দুটো ধরো একই রকম, মানে কিরকম, আমি, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সাপোজ এটা একটা ব্যাংক, ঠিক আছে? সাপোজ এসবিআই, এটা এখানে এসবিআই ব্যাংক, এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে বা তোমারই একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? এবার আমি ব্যাংকে কত টাকা জমা দিচ্ছি না করছি, যে দিচ্ছি না দিচ্ছি সেটার রেকর্ড ব্যাংক যেরকম রাখছে সেটার হিসেব তো আমাকেও রাখতে হয়। আমাকেও তো জানতে হবে যে আমি ব্যাংকে কত টাকা দিচ্ছি না দিচ্ছি। আমি সেটা কিভাবে জানি, বলতে পারবে? যে আমরা মানে কাস্টমার, আমরা তো ব্যাংকের কাস্টমার হয়ে গেলাম, আমরা কিভাবে জানবো? মানে সবসময় তো মনে রাখা সম্ভব নয়। আমরা কি করে বুঝতে পারি যে আমার ব্যাংকে কত টাকা আছে? আমি কিভাবে দেখলে বুঝতে পারবো যে আমি কত টাকা ঢেলেছিলাম, ম্যাম কবে কি? পাসবুকে। হ্যাঁ, পাসবুক। আর এখন তো আরেকটা সুবিধেও হয়েছে, যেহেতু ব্যাংক এখন অনলাইন ট্রানজাকশন দেয়, আমরা যদি অনলাইন ব্যাংকিং মানে ব্যাংক ফেসিলিটিটা অ্যাভেল করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু অনলাইনে যখন ইচ্ছা আমরা প্রিভিয়াস অনেক স্টেটমেন্টই চেক করতে পারি। 1 বছর আগের, মানে মোটামুটি 6 মাস আগের, 1 বছর আগের, আমরা আমরা চাইলে ইনস্ট্যান্ট চেক করতে পারি, ঠিক আছে? আগে পাসবুকটা কি করাতে হয়, পাসবুকের একটা প্রবলেম হচ্ছে পাসবুকটাকে আপডেট করতে হবে। ধরো আমি পাসবুক আপডেট করেছিলাম আজ থেকে 2 মাস আগে, তারপরেও আমি ব্যাংকে
ব্যাংকের সাথে অনেকগুলো ট্রানজাকশন করেছি কিন্তু আমি পাসবুকটাকে আপডেট করাইনি, তখন কিন্তু আমাকে পাসবুকে দেখাবে না। আগে তো ওই অনলাইন ফেসিলিটিটা ছিল না, তখন কি করতো, পাসবুকটাই একমাত্র উপায় ছিল, যদি জানতে হয় তাহলে পাসবুকের থ্রুতেই জানতে হবে। তখন ব্যাংকে গিয়ে বলতে হতো একটু পাসবুকটা আপডেট করে দিন, তাহলে ওরা আপডেট করে দিত, আমরা আপডেট ডিটেলসটা পেয়ে যেতাম কি আজকের দিন পর্যন্ত আমার এই অ্যাকাউন্টে কি কি ট্রানজাকশন হয়েছে, আমি যেটা জানতে চাই আমি জানতে পারতাম। তারপরে এটিএম যখন এলো, এটিএম এ গিয়েও নিজের মিনি স্টেটমেন্ট বের করা যেত, ওখানে একটা অপশন থাকতো কি মিনি স্টেটমেন্ট আমরা যদি চাই বের করতে পারি, ওটা মনে হচ্ছে 1 মাস বা 6 মাস আগের ডিটেলস আমায় দিত, আমার খুব একটা মনে পড়ছে না ভালো করে, মনে হচ্ছে 6 মাস আগের। এটিএম এ কি হতো, যেমন এটিএম এ গিয়ে আমরা টাকা তুললে একটা স্লিপ বেরিয়ে আসতো যে আমরা এত টাকা উইথড্রল করেছি, এত টাকা পড়ে আছে, ঠিক আছে। কার্ড থাকে, কার্ড গিয়ে পাঞ্চ করতে হয়, নিজের পিন কোড দিতে হয়, আমাদের টাকা চলে এলো, তার সাথে একটা স্লিপ বেরিয়ে গেল। সেরকমই আমি যদি টাকা না তুলে আমি শুধু এটাই চেক করতে চাই কি আমার অ্যাকাউন্টসে কত ব্যালেন্স আছে, সেটাও করা যেত এটিএম এ। আবার যদি এরকম করতে চাই কি আমি 6 মাসে কি কি ট্রানজাকশন করেছি সেটা দেখতে চাই, সেটাও এটিএম এর থ্রুতে হতো। এটিএম এ গিয়ে কার্ডটা পাঞ্চ করে উইথড্রল অপশন নয়, ওখানে থাকে মিনি স্টেটমেন্ট, মিনি স্টেটমেন্ট অপশন ইউজ করে আমরা ডিটেলস জানতে পারতাম। তারপরে কি হলো, এখন পাসবুক আপডেটটা শুধু ব্যাংকে গেলে হয় না, এটিএম এও পাসবুক আপডেটের ব্যবস্থা থাকে, ঠিক আছে, এটাও হয়। এছাড়া সব থেকে সহজ উপায় তো আমরা যেটা অনলাইন ট্রানজাকশনের থ্রুতে করতে পারি, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার কি আমি ব্যাংকে কত টাকা রাখছি না রাখছি সেটার হিসেব তো আমি রাখবই, প্লাস ব্যাংকও তার হিসেব রাখছে, সেটার হিসেব ব্যাংক রাখছে, কিন্তু যে কাস্টমার তাকেও তো রাখতে হবে, ঠিক আছে। তাহলে সেই ডিটেলসটা কোথায় পাবে? তো এখানে আমাদের অনলাইন এরকম ব্যাপার কিছু থাকবে না, একটু পুরোনো সিস্টেমে এই জিনিসটা চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, মানে ইনস্ট্যান্ট জানতে পারবো এরকম না। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমরা পাসবুক, এটা কার কাছে থাকে, এটা অ্যাকচুয়ালি না, যেটা আসল অরিজিনাল যে পাসবুকটা ওটা কিন্তু ব্যাংকের কাছেই থাকে, অরিজিনাল পাসবুক কিন্তু ব্যাংকের কাছেই থাকে। আমাদেরকে যে পাসবুকটা ব্যাংক দেয় না, সেটা একটা জেরক্স কপি, বা যেটাকে আমি বলতে পারি ফটোকপি, ওটা কিন্তু আসল পাসবুক নয়। সেই জন্য যদি কারো পাসবুক হারিয়ে যায়, হতেই পারে, তো যেহেতু ওটা অরিজিনাল থাকে না, ওটা একটা মানে ফটোকপি থাকে, তো আমরা গিয়ে যদি আবার বলি কি আমাদের হারিয়ে গেছে, তো ওটাকে আবার থেকে কি করতে হয়, মানে ওটার জন্য অ্যাপ্লাই করলে সেম অ্যাকাউন্ট নাম্বারে আমাদেরকে পাসবুক ওরা দিয়ে দেয়। অরিজিনাল কপিটা সবসময় ব্যাংকের কাছে থাকে, ঠিক আছে। তো পাসবুক যেটা অরিজিনাল যেটা সেটা ব্যাংকের কাছে থাকে, ঠিক আছে। আর যেটা ফটোকপি, ঠিক আছে, কপি, কপি লিখে দিচ্ছি, কপি অফ পাসবুক, যেরকম জেরক্স হয়, তো কপি অফ পাসবুক যেটা সেটা থাকে কাস্টমারের কাছে, আমাদের কাছে এটা কপি থাকে। তো সেই জন্য আমাদেরকে আপডেট করাতে যেতে হয়। আমি পাসবুকটা নিয়ে বাড়িতেই আছি, এদিকে অনেকগুলো ট্রানজাকশন করছি, কিন্তু আমার পাসবুকে আপডেট হবে না যতক্ষণ না আমি আপডেট করব, হয় এটিএম এ গিয়েও করা যায় আজকাল, বা আমাকে যদি মানে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে ওরা আপডেট করে দেবে, ঠিক আছে। কিন্তু অনলাইনে যদি আমি দেখি আমি ফটাফট আমার আপডেটটা পেয়ে যাব। যাই হোক, তো এটা হয়ে গেল আমার পাসবুকের কনসেপ্ট। কিন্তু আমি যে আমার হিসেবটা রাখছি কি আমি ব্যাংকে কত টাকা কোথায় জমা দিচ্ছি, সেটা আমি কোথায় রেকর্ড করব, মানে আমি একটা বিজনেসের রেসপেক্টে ভাববো, ঠিক আছে। তো একটা বিজনেসম্যান তার অ্যাকাউন্টটা তো মেনটেন করবে, যে বিজনেস করবে সে তার অ্যাকাউন্টটা মেনটেন করবে, সে অ্যাকাউন্ট মেনটেন করার জন্য একটা অ্যাকাউন্টেন্ট রাখতে পারে, বা সে নিজেও অ্যাকাউন্টেন্টের কাজটা করতে পারে, যে কোনো একটা অপশন তাকে নিতে হবে। তো অ্যাকাউন্টেন্ট যে মানে ট্রানজাকশনটা, ক্যাশ রিলেটেড ট্রানজাকশনটা মেনটেন করে, তার জন্য যে বুকটা সে ফলো করে তার নাম হচ্ছে ক্যাশ বুক, এটা আমরা জানি। তো বিজনেস অর্গানাইজেশন নিজের টাকার হিসেব রাখার জন্য ক্যাশ বুক মেনটেন করে। আর ক্যাশ বুক আমরা দেখেছিলাম কতগুলো কলামের হতে পারে, সিঙ্গেল কলাম, ডাবল কলাম, ট্রিপল কলাম, ঠিক আছে। তো ক্যাশ বুকে কি কি কলাম থাকতে পারে, একটা ক্যাশ কলাম থাকে, একটা ব্যাংক কলাম থাকে, ব্যাংক আর হ্যাঁ ডিসকাউন্ট। ডিসকাউন্ট, একটা ডিসকাউন্ট কলাম থাকে, ঠিক আছে, এগুলো থাকে। এবারে প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেমটা এটা হয় কি অনেক সময় দেখা গেছে, তাহলে হিসেব মতো একটা বিজনেস, ঠিক আছে, এই মিস্টার এ একজন বিজনেসম্যান, সে ব্যাংকে টাকা পয়সা রাখে, বিজনেস করার জন্যও রাখে, প্লাস পার্সোনালও রাখছে, একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছে, ধরো বিজনেসের ট্রানজাকশনটাই ব্যাংকের থ্রুতে করে। তো যখনই কোনো টাকা পয়সা মানে ও টাকাটা কিভাবে ব্যাংকের থ্রুতে কি করবে, মানে যেমন ধরো কোনো কাস্টমারকে ও কিছু সেল করলো, তো কাস্টমার কি করলো, সেই টাকাটা ওকে দিল, বা চেক দিয়ে দিল, ঠিক আছে, সেই চেকটা নিয়ে গিয়ে কি করবে, ব্যাংকে দেবে।
বা টাকাটা নিয়ে গিয়ে সে চায় কি ব্যাংকে রেখে দেবে, বা টাকাটা নিয়ে গিয়ে চাইছে ব্যাংকে রেখে ওখান থেকে ক্রেডিটারকে পেমেন্ট করে দেবে, এই ধরনের যে কোনো কারণে ও নিজের টাকাটা ব্যাংকে রাখতে পারে। তো যখনই ব্যাংকে ট্রানজাকশন করতে যাবে ও নিজের অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে বলবে কি ও ব্যাংকে কত কি টাকা রাখে, অ্যাকচুয়ালি অ্যাকাউন্টেন্টে সব হিসেব রাখে। তো ধরো কোনো ডেটার পয়সা দিয়েছে, এই মিস্টার এ কে কোনো ডেটার পেমেন্ট করেছে, ধরো পেমেন্ট করেছে 1000 টাকা, এবার এই চাই কি 1000 টাকাটা আমি ব্যাংকে রাখবো, ঠিক আছে। তো ও অ্যাকাউন্টেন্টকে বলবে আপনি রেকর্ড করে দিন কি আমি 1000 টাকা ব্যাংকে নিয়ে যাচ্ছি, বা অ্যাকাউন্টেন্টকে বলবে আপনি নিয়ে গিয়ে 1000 টাকা ব্যাংকে দিয়ে দিন, সে যাকেই বা বললো। তো দুটো জায়গায় এন্ট্রি হবে, একটা হচ্ছে যেটা ওর বিজনেসের ওখানে মেনটেন হবে, তো ওখানে ওকে দেখাতে হবে কি আমি 1000 টাকা যেটা ডেটার থেকে পেয়েছি সেটা আমি ব্যাংকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার ব্যাংক ওই ট্রানজাকশনটাকে নিজের মতো করে অরিজিনাল পাসবুকে রেকর্ড করতে থাকে, ঠিক আছে। এবার প্রবলেমটা হয় কি কিছু এরকম সিচুয়েশন আছে যার জন্য, তার মানে কি হবে, তার মানে ক্যাশ বুকের যে ক্লোজিং ব্যালেন্স আসবে পাসবুকেরও ক্লোজিং ব্যালেন্স সেম হওয়া উচিত একই পিরিয়ডের। মানে আমি যদি ফেব্রুয়ারির ধরো আমি ফেব্রুয়ারি মান্থটার পুরোটার আমি ডিটেলস জানতে চাইছি কি আমার ব্যাংকে কত টাকা আছে, তো আমি গিয়ে দেখলাম ব্যাংকে আমার 10,000 টাকা পড়ে আছে। মানে আমি অ্যাকাউন্টেন্টকে এসে জিজ্ঞেস করলাম কি আপনার ক্যাশ বুকের ব্যাংক কলামে কি দেখাচ্ছে, কারণ ক্যাশ বুকের ব্যাংক কলামে তো সেটাই দেখাবার কথা যেটা এখানে দেখাচ্ছে, কিন্তু হতে পারে কি এখানে জানা গেল কি 10,000 নয় এখানে ব্যালেন্স দেখাচ্ছে 15,000 বা এখানে ব্যালেন্স দেখাচ্ছে 8,000, এরকম কেন হয়, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কেন হচ্ছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অনেক রকম রিজন থাকে যার জন্য হয়, আর এইটাকে চেক করাটাকেই বলা হচ্ছে রিকনসিলিয়েশন, মানে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। একই জিনিস ব্যাংক আমার ওই ট্রানজাকশনটাই রেকর্ড করছে যেটা আমি আমার বিজনেসে রেকর্ড করছি, আমার বিজনেসে যে অ্যাকাউন্টেন্ট আছে তাকে আমি বলছি কি আমি ব্যাংকে গিয়ে এই ট্রানজাকশন গুলো করছি এই টাকাটা জমা দিচ্ছি বা তাকে ইনফর্ম করেই যাচ্ছি, সে তার মতো করে রেকর্ড করছে, তারপরেও কেন ডিফারেন্স দেখা যাচ্ছে, কারণ আমার ব্যাংক কলাম যা শো করবে আমার পাসবুকও তাই শো করা উচিত, কিন্তু কেন শো করছে না, ঠিক আছে। কেন শো করছে না, ট্রানজাকশন গুলো কেন একদম অ্যাজ ইট ইজ হচ্ছে না, সেইটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেটাকে রেকটিফাই করতে হবে, সেটাকেই বলে রিকনসিলিয়েশন, ঠিক আছে। তো এবার দেখো কি বলেছে এখানে, এবার বোঝা যাবে ল্যাঙ্গুয়েজটা। দ্য ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইজ এ স্টেটমেন্ট প্রিপেয়ার্ড পিরিয়ডিক্যালি। পিরিয়ডিক্যালি মানে হতে পারে 1 মাসের আমরা রিকনসিলিয়েশন করলাম সেটাও হয়, আবার অনেক সময় হয় কি 14 দিন ছাড়া ছাড়া করলাম, বা যখন দরকার হলো যখন মনে হলো অন ডিমান্ড, ঠিক আছে। পিরিয়ডিক্যালি মানে হচ্ছে মান্থলি হতে পারে, 14 ডেজ গ্যাপ বা 15 ডেজ গ্যাপ হতে পারে, বা যখন প্রয়োজন তখনই করা যেতে পারে, কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই। টু রিকনসাইল দ্য ডিফারেন্স, ডিফারেন্সটাকে রিকনসাইল করতে হবে, কেন ডিফারেন্স হলো ইফ এনি, যদি হয়, যদি না হয় তো খুবই ভালো কথা তাহলে তো মিটেই গেল, বিটুইন ব্যালেন্স শোন ইন দ্য ব্যাংক কলাম অফ দ্য ক্যাশ বুক, ক্যাশ বুকের ব্যাংক কলামে যে ব্যালেন্সটা দেখাচ্ছে, অ্যান্ড ব্যাংক পাসবুক ব্যাংকের কাছে যে পাসবুকটা আছে তার মধ্যে যে ডিফারেন্সটা দেখাচ্ছে ওটা কেন হয়েছে অন এ পার্টিকুলার ডেট যেদিন আমরা চেক করতে চাইছি। তো এইটা হলো মেন কনসেপ্ট ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের, যে আমাদের যে ডিফারেন্সটা হয় ওটা কেন হয় আমরা সেটা আইডেন্টিফাই করব, দিয়ে ওই মিস্টেকটাকে রিকনসাইল করে স্টেটমেন্টটা তৈরি করব। আচ্ছা, এবারে নেক্সট কি বলছে দেখি এখানে। নেক্সট এখানে বলেছে দেখো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের ব্যাপারে, বিআরএস কি, বিআরএস একটা স্টেটমেন্ট এক্ষুনি আমরা পড়লাম, কখন প্রিপেয়ার করা হয়, পিরিয়ডিক্যালি, প্রেফারেবলি ওয়ান্স অ্যাট এন মান্থ এন্ড, নর্মালি প্রত্যেক মাসের শেষে করতে হয় বিজনেসের ক্ষেত্রে, ঠিক আছে, প্রত্যেক মাসের শেষে করে নেওয়া উচিত। এছাড়া প্রেফারেবলি যখন ইচ্ছা করা যেতে পারে, যখন প্রয়োজন মনে হবে তখনই করা যেতে পারে, কিন্তু প্রিপেয়ার কে করবে বলতে পারো, যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি কে করবে, কার প্রয়োজন, কেন মিসম্যাচটা হচ্ছে, সেটা কার হেডেক, ব্যাংকের না এই মিস্টার এর, তো যার হেডেক সেই বানাবে, কার হেডেক হওয়া উচিত, ব্যাংকের কোনো হেডেক, মিস্টার এ। মিস্টার এ, তাহলে প্রিপেয়ার্ড বাই সবসময় কাস্টমার হবে, ঠিক আছে, প্রিপেয়ার্ড বাই কাস্টমার, কারণ ওনারই মাথা ব্যথা, ওনার মতো অনেক লোকের মাথা ব্যথা, ব্যাংকের কোনো মাথা ব্যথা নেই, ব্যাংকে তো যে ব্যাংকের কাস্টমার গিয়ে যা ট্রানজাকশন করতে বলছে ব্যাংক করে দিচ্ছে, ব্যাংকে বলছে আমার টাকা আমি তুলতে চাই, ব্যাংক বলছে ঠিক আছে তুলে নাও, ব্যাংকে টাকা ডিপোজিট করছে ব্যাংকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ব্যাংকের রুলস এর মধ্যেই হলো, ব্যাংক নিজের রুলস এর বাইরে গিয়ে কোনো কাজ করবে না, ঠিক আছে, ব্যাংক নিজের রুলস এর মধ্যে থেকে কাস্টমারকে সার্ভিস দিতে থাকবে। তো প্রিপেয়ার্ড বাই সবসময় কাস্টমার, কখনো ব্যাংক বিআরএস তৈরি করবে না। আচ্ছা, কেন, পারপাস কি রিকনসাইল করা, কি রিকনসাইল করতে হবে, ডিফারেন্সটা, হোয়াট
কি রিকনসাইল করতে হবে, ডিফারেন্সটা কেন ডিফারেন্স হচ্ছে, বিটুইন হোয়াট, বলছে কিসের ডিফারেন্স, দ্য ডিফারেন্স, দ্য ব্যালেন্স অফ দ্য ব্যাংক কলাম অফ দ্য ক্যাশ বুক, এগুলো আমি সব বলেই দিলাম, উইথ পাসবুক ব্যালেন্স অন এ পার্টিকুলার ডেট, একটা পার্টিকুলার ডেটে ক্যাশ বুকের ব্যাংক কলামের সাথে ব্যাংকে যে পাসবুক আছে তার যে ডিফারেন্সটা হবে সেটাকে যখন আমরা চেক করি সেটাকেই বলা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। হয়, কেন হয়, কি কি কারণ থাকে যে এই ডিফারেন্সটা দেখা যায়, তো কি বলেছে, ডিউ টু দ্য টাইমিং ডিফারেন্স, omissions and errors made by the bank or the firm itself, the balance of the bank statement and the bank account in the cash book rarely agree। বলছে কি কেন হয়, টাইমিং ডিফারেন্স, সেটা কি বলবো, অমিশন, কিছু আমরা ভুলে গেলাম রেকর্ড করতে, অ্যান্ড এরর বা কিছু ভুলভাল রেকর্ড করে দিলাম, সেই ভুলটা বা টাইমিং ডিফারেন্সটা বা অমিশনটা ওটা ব্যাংকের থ্রুতেও হতে পারে, মানে ব্যাংকের থেকে ভুল হয়েছে এটাও হতে পারে, বা ব্যাংকের থেকে কিছু অমিট হয়ে গেছে রেকর্ড করেনি সেটাও হতে পারে, বা কোনো টাইমিং ডিফারেন্সটা বোঝাচ্ছি কি হচ্ছে সেটাও হতে পারে, বা ফার্ম মানে মিস্টার এ এখানে ধরে নাও, মানে বিজনেসম্যানের থেকেও ভুল হতে পারে, ব্যাংকের থেকেও হতে পারে, এবার ভুল অনেক রকমই হতে পারে, তো বলছে সেই কারণে ব্যালেন্স অফ দ্য ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড দ্য ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য ক্যাশ বুক রেয়ারলি এগ্রি, খুব কমই হয় কি রিকনসিলিয়েশনের দরকার হয় না, এগ্রি হয়ে গেছে, সব সময় কিছু না কিছু অন্তত কিছুটা ডিফারেন্স তো থেকেই যায়, কম হোক বেশি হোক, কখনো এরকম হয় না কি দুটো অ্যাকাউন্ট মানে দুটো যে ক্লোজিং ব্যালেন্স যে পাসবুকে শো করছে ব্যাংকে আর যেটা কাস্টমারের কাছে যে অ্যাকাউন্টেন্টের কাছে যে ডিটেলসটা আছে ওটা সবসময় মেলে না, ওটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ওটা ডিসএগ্রি করে, রেয়ারলি এগ্রি, খুব কম ক্ষেত্রেই হয়েছে এরকম, খুব লাকি হবে যে কি এগ্রি করে গেছে। তো এবারে কি বলছে কেন হয়, প্রথমে বলেছে টাইমিং ডিফারেন্স, টাইমিং ডিফারেন্সের মানে কিরকম হয়, যেমন ধরো সাপোজ আমি এই মিস্টার এ এর এক্সাম্পলটাই নিয়ে নিচ্ছি, মিস্টার এ নিজের ক্রেডিটারকে একটা চেক দিয়েছে, ঠিক আছে, ক্রেডিটারকে পে করেছে বাই চেক, তাহলে কি এন্ট্রি করবে মিস্টার এর অ্যাকাউন্টেন্ট, কি এন্ট্রি করবে যদি চেক এর থ্রুতে পেমেন্ট করেছে, বলছে অ্যাকাউন্টেন্টকে গিয়ে বলছে আমি 1000 টাকা চেক দিয়েছি আমার ক্রেডিটারকে, তাহলে এন্ট্রি কি হবে বলতে পারবে, এন্ট্রি কি করতে হবে, অ্যাকাউন্টেন্ট এন্ট্রি কি করবে, এটা ধরো ক্যাশ বুক, ম্যাম, বলো, এটা ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার, উল্টো হয়ে গেল না, আমার তো টাকা যাবে, আমি যদি ক্রেডিটারকে পেমেন্ট করি তাহলে আমার তো টাকা যাবে। ও ম্যাম, ক্রেডিট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। হ্যাঁ, ক্রেডিটারটা ক্যান্সেল হবে, কারণ আমি যখন ক্রেডিটার বানিয়েছি মানে কি আমি কারোর থেকে পারচেজ করেছিলাম সেটাও ক্রেডিটে, তো পারচেজ টু ক্রেডিটার হয়েছিল, ঠিক আছে, এবার আমি যখন তাকে পেমেন্ট করছি তখন আমি বলছি ক্রেডিটারকে আমি টাকাটা দিয়ে দিলাম, ক্রেডিটার আমার অ্যাকাউন্ট থেকে চলে গেল ক্রেডিটার টু ব্যাংক, ঠিক আছে, তাহলে ক্যাশ বুকে কি এন্ট্রি হয়ে যাবে, মানে পোস্টিংটা কি হয়ে যাবে, বাই বাই ক্রেডিটার, বাই ক্রেডিটার বলে ব্যাংক কলামে চলে যাবে 1000 টাকাটা, ঠিক আছে, এবারে আমি কি কি দিয়েছি, আমি চেক দিয়েছি তাই জন্য আমি ব্যাংকের এন্ট্রি করলাম, আমি ক্যাশ দিইনি, এবারে কথাটা হচ্ছে আমি তো আমার এখানে টাকা কম করে দেখিয়ে দিলাম, আমার ক্যাশ বুকে আমি টাকাটা কম করে দিলাম, আমি যে বাই ক্রেডিটার দেখালাম টাকাটা কম হয়ে গেল, এবারে এই চেকটা যাকে দিয়েছি এই ক্রেডিটারকে দিয়েছি, সাপোজ ক্রেডিটারের নাম হচ্ছে মিস্টার বি, মিস্টার বি ক্রেডিটার চেক নিয়ে চলে গেল, ঠিক আছে, হাতে চেক আছে চেক নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই চেকটা কি করে ও পয়সা পাবে, মানে চেক দিয়ে তো আর কিছু কিনতে পারবে না, ওকে যদি 1000 টাকা দরকার চেকটাকে ভাঙাতে হবে, ঠিক আছে, চেকটাকে কি করতে হবে, ভাঙাতে হবে, ও চেকটা ভাঙাবার জন্য কোথায় যেতে হবে, ওকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে কি হয় আমাকে যদি কেউ চেকে পেমেন্ট করে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে চেকটা নিয়ে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে একটা আমাকে বলতে হবে কি আমি চেক ডিপোজিট করতে চাই, আমাকে একটা ফর্ম দেয়া হবে, ঠিক আছে, যদি কখনো করে থাকো খেয়াল করবে যে, বা যদি এখনো কখনো করা হয়নি কোনোদিন করলে খুব ভালো করে খেয়াল করে দেখবে যে কি প্রসেসটা হয়, এগুলো আমাদের জানা উচিত, তো গিয়ে একটা ওখানে গিয়ে বললে একটা ফর্ম দিয়ে দেয় আমাদেরকে, ফর্মটা ফিল আপ করতে হয়, ফিল আপ করে এক চেকটা যেটা দেয়া হয় চেকের পেছনে নিজের নামটা লিখে, মানে চেকের সামনের দিকে তো ডিটেলসটা থাকে কি কে দিয়েছে কত তারিখ দিয়েছে কত টাকা দিয়েছে সব লেখা থাকে, পেছনে নিজের নাম লিখে সই করে দিতে হয় আর ফোন নাম্বার লিখে দিতে হয়, তাতে কি হয় যদি বাই চান্স চেকটা হারিয়ে যায় তাহলে কন্ট্যাক্ট করা যায়,
দিয়ে ওই ফর্মের সাথে চেকটাকে স্টেপল মেরে ড্রপ বক্স থাকে ব্যাংকের ভেতরে, না একটা ড্রপ বক্স থাকে, যেরকম পোস্ট অফিসে বক্স থাকে, যদি কখনো দেখেছো তো ব্যাংকের মধ্যে একটা ড্রপ বক্স থাকে, বলে কি ওই বক্সটাতে দিয়ে দিন। বক্সটাতে দিয়ে দিলে 3 দিনের মধ্যে কি হয়ে যায়, ওই পুরো কাজটা হয়ে যায়। কি হয় না, ব্যাংক ওই চেকটাকে নিয়ে নেয়, ঠিক আছে, ব্যাংক ওই চেকটাকে কালেক্ট করে, যখন ব্যাংক বন্ধ হয় ড্রপ বক্সে চেক করে কতগুলো চেক জমা পড়েছে, দিয়ে সেই চেকটাকে প্রসেসিং করে। প্রসেসিং করলে কি হবে, মিস্টার এর অ্যাকাউন্ট থেকে টাকা, মিস্টার এর অ্যাকাউন্ট থেকে টাকা মিস্টার বি এর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এর অ্যাকাউন্টে 1000 টাকা কেটে যাবে, এর অ্যাকাউন্টে 1000 টাকা জুড়ে যাবে। এই হলো প্রসেস। এতে হেল্প কে করবে, ব্যাংক, ঠিক আছে। এটাই আমাদের মাথা ঘামাবার দরকার নেই, পুরো প্রসেসটা ব্যাংক করবে। কিভাবে 1000 টাকা যাবে এর ব্যাংক, এই ব্যাংক থেকে ওই ব্যাংকে, সেটা ব্যাংক করবে, ব্যাংক টু ব্যাংক হবে ওটা। কিন্তু এর অ্যাকাউন্টে 1000 কম দেখাবে, এর অ্যাকাউন্টে 1000 বেশি দেখাবে। কিন্তু মিস্টার বি যদি ওই চেকটা নিয়ে যতদিন না ব্যাংকে যাচ্ছে, এবারে চেক নর্মালি কি হয়, বিভিন্ন ধরনের চেক হয়। চেক অনেকদিন ভ্যালিড থাকে, 3 মাসও ভ্যালিড থাকে। মানে আমি চেকটা চাইলে মিস্টার বি যে পেয়েছে সে আজকেও ব্যাংকে জমা দিতে পারে, যদি সে 3 মাসের মধ্যেও জমা দেয় তাহলেও 1000 টাকা পেয়ে যাবে। এবারে এ কি করেছে, চেকটা নিয়ে বাড়িতেই বসে আছে, ধরো চেকটা নিয়ে বাড়িতে বসে আছে, তাহলে প্রবলেম কি হয়েছে, এর অ্যাকাউন্ট থেকে তো 1000 টাকা ডিডাক্ট হচ্ছে না, কিন্তু মিস্টার এ তো দেখিয়ে দিয়েছে কি আমি 1000 টাকা আমার খরচা, আমি পেমেন্ট করে দিয়েছি, এখানে নিজের ব্যালেন্সকে কম করে দেখাচ্ছে। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যতক্ষণ না মিস্টার বি কোনো স্টেপস নিচ্ছে ততক্ষণ কিন্তু 1000 মাইনাস দেখাবে না, ঠিক আছে। তো মিসম্যাচ তো হবেই। যদি সে এর মধ্যে চেক করে কি ব্যাংকের পাসবুক আর আমার ক্যাশ বুকের ব্যাংক কলাম কি বলছে, তাহলে 1000 টাকা ডিফারেন্স দেখাবে, এখানে 1000 কম দেখাবে, এখানে 1000 বেশি দেখাবে। এটাকে বলা হচ্ছে টাইমিং ডিফারেন্স, ঠিক আছে। টাইমিং ডিফারেন্সের জন্য কেন হয়, তো এরকম হতে পারে। ঠিক, এ এ কি করেছে, চেক নিয়ে বসেই আছে, যায়নি, ভাবছে যাবো 1 মাস পর যাবো, এখন আমার দরকার নেই, বা যা কিছু হতে পারে। তো এতে কি হলো, আমি তো খরচা রেকর্ড করে দিলাম, বিকজ আমি পেমেন্ট করে দিয়েছি, ক্যাশ দিইনি তো কি হয়েছে, চেক তো দিয়েছি, আমার পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আমার ব্যাংকে সেটা আপডেট হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ সে চেকটা ডিপোজিট করছে না। এটা একটা হতে পারে অমিশনস, হতে পারে অমিশনস মানে আমি চেকটা দিয়েছি কিন্তু আমি আমার অ্যাকাউন্টেন্টকে ইনফর্ম করিনি, তাহলে ওর এন্ট্রি করবে না, ও এন্ট্রি না করলে এখানে দেখাবে না, ঠিক আছে। এবারে এ যদি চলে যায় ব্যাংকে, যেদিন চেক পেয়েছে সেদিনই, তো আমার ব্যাংক অ্যাকাউন্টটা কম দেখাচ্ছে কিন্তু আমার ক্যাশ বুকটা বেশি দেখাচ্ছে, ঠিক আছে। বা এরার, আমি পেমেন্ট করেছি কিন্তু আমি বলছি আমি ডিপোজিট করেছি, আমি ভুল বলে দিয়েছি, আমার অ্যাকাউন্টেন্টকে আমি ভুল বলে দিয়েছি, ভুল রেকর্ড করে দিয়েছি, বা ব্যাংক ভুল রেকর্ড করে দিয়েছে। তো এই ডিফারেন্সেস গুলো হতে পারে। তো এটাই বলছে কি কি কারণ হতে পারে। নেক্সট কি বলেছে, bank reconciliation statement can be used to explain the reasons for the difference and to identify errors and omissions in both the documents so that corrections can be made as soon as possible। ওই কথাটাই বলেছে কি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইউজ করে আমরা এটা দেখতে পারি কি 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 কারণে ডিফারেন্সেস হয়েছে, ভুলগুলোকে আইডেন্টিফাই করতে পারি, অমিশনস গুলোকে চেক করতে পারি বোথ ডকুমেন্টসে। এবারে সেটা ক্যাশ বুকেই ভুল হয়ে থাকুক, ক্যাশ বুকের ব্যাংক কলামে, মানে অ্যাকাউন্টেন্ট ভুল করুক বা ব্যাংক ভুল করুক, আমরা সেটাকে চেক করে কারেক্ট করতে পারি, এবং এই জিনিসটাকেই বলা হয় রিকনসিলিয়েশন। আচ্ছা, এবারে বিআরএস কেন করা হয় আমরা তো পড়লাম, তবুও দেখো কি বলছে। বলছে ড্রন টু রিকনসাইল দ্য ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক উইথ ব্যাংক পাসবুক অন এ পার্টিকুলার ডেট। একটা পার্টিকুলার ডেটে কি করা হয়, রিকনসিলিয়েশন করা হয়। কিভাবে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ক্যাশ বুকের হিসেবে ব্যাংক ব্যালেন্স কি আছে আর পাসবুকের ব্যালেন্স কি আছে, এই দুটোকে চেক করার জন্য, ঠিক আছে। দুটো সেম হওয়া উচিত, কিন্তু নর্মালি সেম হয় না, তখন রিকনসিলিয়েশনের দরকার হয়। এতে আমাদের বেনিফিট কি হয়, helps in detecting any errors, যদি কোনো ভুল হয়েছে, in recording a transaction and ascertaining the correct bank balance, আমরা সঠিক ব্যাংক ব্যালেন্সটা আইডেন্টিফাই করতে পারি, ভুলগুলোকে রেকটিফাই করতে পারি। প্রিপেয়ার্ড অন এ মান্থলি বেসিস, এটা আমি আগেও বললাম, মান্থলি বেসিসে হতে পারে, অন ডিমান্ড, যখন দরকার হবে আমরা তখনই করতে পারি। সেপারেট বিআরএস ফর ইচ ব্যাংক অ্যাকাউন্ট, আচ্ছা, যদি কারোর মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এসবিআই তে আছে একটা, পিএনবি তে আছে একটা, বা আইসিআইসিআই তে আছে, তো আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা বিআরএস তৈরি করতে হয়। এবার একই ব্যাংকে যদি দুটো অ্যাকাউন্ট আছে, নর্মালি এগুলো পারমিসেবল হয় নাকি একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট হবে একটা মানুষের নামে, এরকম ভাবে হয় না, ঠিক আছে। তো মানে হয় যদি ধরো একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে, একটা সিঙ্গেল অ্যাকাউন্ট, তাহলে হয়, ঠিক আছে। তো ওটাই বলছে সেপারেট বিআরএস ফর ইচ ব্যাংক অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্ট নাম্বারের জন্য একটা করে বিআরএস হওয়া উচিত। বিআরএস শুড বি রিভিউড বাই দ্য রিভিউড অ্যান্ড সাইন্ড বাই দ্য, আচ্ছা, এদের দ্বারা, ঠিক আছে, এদের দ্বারা বিআরএসটা চেক করা হয় আর সাইন করা হয়।
অতটা ইম্পর্টেন্ট পয়েন্ট নয়, যাই হোক। আউটস্ট্যান্ডিং এন্ট্রিজ শুড বি ফলোড আপ। আউটস্ট্যান্ডিং এন্ট্রিজ যদি কোনো থাকে সেটাও চেক করতে হবে, যেমন স্যালারি আউটস্ট্যান্ডিং এই ধরনের যদি কোনো এন্ট্রি থাকে সেটাও চেক করতে হবে। রিজনস ফর ডিফারেন্স বিটুইন দ্য ক্যাশ বুক ব্যালেন্স অ্যান্ড দ্য ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে, এটা তো আমি বললাম রিজনস কি কি হয়, এখানে কিছু বলেছে, ঠিক আছে, আমাদের আমি তো বলেই দিলাম। এই যে আনপ্রেজেন্টেড চেক, এই দেখো আনপ্রেজেন্টেড চেকের মানে হচ্ছে কি, এখানে প্রথমটা দেখে নিই, আনক্রেডিটেড আইটেমস, ঠিক আছে, আনক্রেডিটেড আইটেমস বলেছে, they are deposited paid into the bank, these items occurred too close to the cut off date of the bank statement and so do not appear on the statement, they will appear on the next statement, ঠিক আছে। ধরো কি হলো যে চেকটা, আমি বললাম না চেকটা ডিপোজিট করে করে টাকাটা এক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার হতে, মানে একজনের অ্যাকাউন্টে প্লাস একজনের অ্যাকাউন্টে মাইনাস হতে অ্যাটলিস্ট 3 days লাগে, তিনটে ট্রানজাকশন ডেট লাগে, মানে 3 দিনের মধ্যে হবে, ঠিক আছে, এরকম ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ধরো ব্যাংকের ইয়ার এন্ড হয় 31 মার্চ, ঠিক আছে, তো চেকটা ডিপোজিট তো সে করে দিয়েছে, আর ডিপোজিট করেছে 30th মার্চে, তাহলে তারপরে তো ব্যাংকের ফাইনাল অ্যাকাউন্টস তৈরি হয়ে যাবে, নেক্সট ইয়ার চলে আসবে, ঠিক আছে, তাহলে ওটা নেক্সট ইয়ারে অ্যাপিয়ার করবে। তার মধ্যে যদি আমরা চলে যাই চেক করতে কি ব্যাংকের পাসবুক আর আমার ক্যাশ বুকের ব্যাংক কলাম সেম দেখাচ্ছে কি দেখাচ্ছে না, তখন কিন্তু একটা প্রবলেম হবে, এটাও টাইমিং এররই হলো। তো এই যে এই কথাটাই বলেছে, they are deposit paid into the bank, they are deposits paid into the bank, মানে ব্যাংকে আমরা আমাদের ডিপোজিটস রাখি, these items occur too close to the cut off date of the bank statement and so do not appear on the statement, they will appear on the next statement। আচ্ছা, এছাড়া দেখো আনপ্রেজেন্টেড চেক, যেটা আমি বললাম যদি চেকটা নিয়ে কেউ বাড়িতেই বসে থাকে। স্ট্যান্ডিং অর্ডার মানে আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেখানে আমি লিংক করে রেখেছি, আমি একটা এলআইসি করেছি, ঠিক আছে, ধরো এলআইসি করেছি, বা আমি অন্য কোনো রকম ধরো আমার কোনো রেন্টের পেমেন্ট আছে, ঠিক আছে, সেটাকে আমি কি করেছি অটোমেটেড সিস্টেম করে রেখেছি, কি যখনই মানে আমার পেমেন্টের টাইম আসবে আমি ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়েছি কি ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা যেন পে করে দেয়, ঠিক আছে। তো বলছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, তো ধরো ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ভরতে হবে, তো আমি ব্যাংকে আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে কি আমার 1 তারিখে প্রিমিয়াম হয় তো আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা কেটে নিতে হবে। ভালো কথা, ব্যাংক তো কেটে নিচ্ছে, কিন্তু আমি যদি রেকর্ড করতে ভুলে যাই, আমার অ্যাকাউন্টেন্টকে না বলি, তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স কমছে কিন্তু আমি এখানে কিছু বুঝতে পারছি না, যদি আমি না ওটাকে রেকটিফাই করি তাহলে একটা প্রবলেম হবে। আচ্ছা, ডাইরেক্ট ডেবিট, ওই যে পেমেন্ট মেড ডাইরেক্টলি থ্রু ব্যাংক, সেটাও হতে পারে। ব্যাংক চার্জেস, এবার ব্যাংক কি হয় এটিএম ইউজ করার জন্য বিভিন্ন রকম সার্ভিস দেওয়ার জন্য ব্যাংক চার্জ কাটে, এবার ব্যাংক কি করছে চার্জও কাটে, অনেক সময় আবার ইন্টারেস্টও দিতে থাকে, কিন্তু আমরা যদি ওই জিনিসটাকে, আমরা তো বুঝতে পারবো না কি ব্যাংক আমাদেরকে চার্জ কেটেছে বা ইন্টারেস্ট দিয়েছে। এবারে অনলাইনে কিন্তু আমরা বুঝতে পারি, আমরা যদি অনলাইন ব্যাংকিং ট্রানজাকশন করি না, ব্যাংক কোনো চার্জ কাটলে আমরা সঙ্গে সঙ্গে আমরা যদি চেক করি আমাদের অ্যাকাউন্ট, আমরা আরামসে বুঝতে পারি, কিন্তু ধরো পাসবুকের ব্যাপার যদি হয় কি না ব্যাংকিং কোন আমার অনলাইন ট্রানজাকশন ব্যবস্থা নেই, সেক্ষেত্রে আমি কি করে বুঝবো, যখন আমার পাসবুকটা আপডেট হবে, ঠিক আছে, বা আমি অনলাইনের ক্ষেত্রেও আমাকে তো ব্যাংক অ্যাকাউন্টে মানে আমার অ্যাকাউন্টে ঢুকে আমাকে ডিটেলসটা চেক করতে হবে, এমনি এমনি তো আমি বুঝতে পারবো না। তো সেখানে গেলে আমি বুঝতে পারবো ব্যাংক আমার কোনো চার্জ কেটেছে কিনা, আমাকে কোনো টাকা ক্রেডিট করেছে কিনা। তো বলছে এগুলো তো আমরা বুঝতে পারি না, তখন আমার ক্যাশ বুকে ওগুলোর কোনো এন্ট্রি হচ্ছে না, যার জন্য একটা মিসম্যাচ হতে পারে। ডিসঅনার্ড অফ চেক, যে চেক দিয়েছে বা যে যাকে আমি চেক দিয়েছি দুটো কেসই হতে পারে। ধরো আমি কারোর থেকে চেক পেয়েছি, কোনো ডেটারের থেকে 10,000 টাকা নিয়েছি চেকে, কিন্তু সেই ডেটার তার অ্যাকাউন্টে 10,000 টাকা রাখেইনি, তাহলে ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা ডিডাক্ট করে আমার অ্যাকাউন্টে কিভাবে দেবে, দিতে তো পারবে না। বা সিমিলার যদি আমি এরকম করে থাকি কি আমি কাউকে 10,000 টাকা দেবো, আমি চেক তো কেটে দিয়েছি কিন্তু আমি অ্যাকাউন্টে অতটা ব্যালেন্স মেনটেন রাখিনি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার চেক পেমেন্টের ক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টেন্টকে বলবো এন্ট্রি দেখিয়ে দাও বাই ক্রেডিটার বলে, আর যদি চেক রিসিভ করেছি ডেটারের থেকে আমি বলবো দেখাও টু ডেটার বলে। এবারে সে তো এন্ট্রি করে দিয়েছে কিন্তু ওদিকে ব্যাংকে কোনো ট্রানজাকশন হওয়া সম্ভব হচ্ছে না বিকজ চেকটা ডিসঅনার হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও কি হবে একটা মিসম্যাচ হবে। আচ্ছা, এখানে বলেছে ক্রেডিট ট্রান্সফার, যদি কোনো কাস্টমার ডাইরেক্টলি আমাকে না তো আমার হাতে চেক দিল না তো আমার হাতে ক্যাশ দিল, আমার ব্যাংকে সোজা টাকাটা ট্রান্সফার করে দিল, সেটা আমি জানছি না, যদি আমি না জানি মানে আমি যদি জানতে না পারি তাহলে সেক্ষেত্রে আমার ক্যাশ মানে আমি জানি না যে সে দিয়েছে, সে আমাকে কিছু বলেও নি, বললে হয়তো আমি আমার অ্যাকাউন্টেন্টকে বলতাম কি এই টাকাটা আপডেট করে দিন আমাকে অমুক ডেটারটা এত টাকা দিয়েছে ব্যাংকে দিয়েছে, কিন্তু আমি যদি না জানি তো আমি তো আমার অ্যাকাউন্টেন্টকে বলতে পারবো না। সেক্ষেত্রে কি হবে, আমার ব্যাংকের ব্যালেন্স তো বেড়ে গেল কিন্তু আমার ক্যাশ বুকে ব্যালেন্স তো কম দেখাচ্ছে।
ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক, এটা আমি একটু আগেও বললাম যে কোনো এফডি করা আছে, সেভিংসেও কম ইন্টারেস্ট দেয়, ঠিক আছে? তো যদি আমার এরকম কিছু ব্যবস্থা আছে তো আমি ইন্টারেস্ট পাচ্ছি, কিন্তু এটা আমি তখনই জানতে পারবো যদি আমি পাসবুকটা ফলো করি। এবার এখানে দিয়েছে কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা ড্র করা যায়। ঠিক আছে, তো আমরা একটা কোয়েশ্চেন করে দেখি, তাহলে বুঝতে পারবে কিভাবে জিনিসটা আমাদেরকে করতে হয়। এখানে আরো অনেক ওই একই কথাই বলেছে বারবার, ঠিক আছে? তো এগুলো পড়ে দেখতে পারো। আমরা এখানে একটা কোয়েশ্চেন করে দেখি, একটা কোয়েশ্চেন করলেই হবে আপাতত। দেখো ইলাস্ট্রেশন 1। আচ্ছা, আরেকটা কথাও বলে রাখি, ধরো ব্যাংকের ডেবিট ক্রেডিট ব্যালেন্সের ব্যাপারটা বলে রাখি। যদি ব্যাংক কোনো টাকা নিচ্ছে কাস্টমারের থেকে, ঠিক আছে, কাস্টমারের থেকে ডিপোজিটস নিচ্ছে, তাহলে ব্যাংকের জন্য না সেটা লাইবিলিটি হয়। কেন? আমরা যখন ব্যাংকে টাকা রাখি, আমরা মানে পাবলিক, পাবলিক যখন ব্যাংকে, এরা পাবলিক, পাবলিক ব্যাংকে টাকা রাখছে, কখন রাখে? যখন মানুষের কাছে নিজের খরচা দেওয়ার পরও কোনো সেভিংস থাকে, তখন মানুষ ব্যাংকে টাকা এই জন্য রাখে কারণ ব্যাংক হচ্ছে সব থেকে সেফেস্ট প্লেস টাকা রাখার জন্য, তাই জন্য আমরা ব্যাংকে টাকা রাখি। তো এবারে ডিপোজিট যে করছে, এবার ব্যাংকের জন্য এই টাকাটা, পাবলিকের যে ডিপোজিট, সেটা কিন্তু ব্যাংকের জন্য লাইবিলিটি। কেন ব্যাংকের জন্য এই জন্য লাইবিলিটি? লোকের টাকা, এরা যখন চাইবে ফেরত দিতে হবে। তো আমরা যখন ইচ্ছা আমাদের ব্যাংক থেকে টাকা বের করতে পারি, তো আমার টাকা আমি ব্যাংকে রেখেছি, আমরা তো এরকম বলি না? তো ব্যাংকে কি করতে হচ্ছে? ওই টাকাটাকে প্রোটেকশন দিতে হচ্ছে, যে আমি লোকের টাকা রেখেছি, আমাকে কিন্তু সেটা ভালো করে রাখতে হবে। তো ব্যাংক, ব্যাংকের কি বেনিফিট? লোকের টাকা রাখছে, সেটা আবার লাইবিলিটি হয়ে যাচ্ছে, তাহলে ব্যাংকের এতে বেনিফিট কি? ব্যাংক কেন এই কাজটা করে যে ও পাবলিকের টাকাটা রাখছে, ওপর থেকে ওই টাকাটা যদি এফডি করা আছে তার উপর ইন্টারেস্টও দেবে, এতে ব্যাংকের কি লাভ? অ্যাকচুয়ালি ব্যাংক কি করে, পাবলিক থেকে যে টাকাটা পাচ্ছে সেটা অন্য লোককে দিয়ে দেয়। অন্য লোককে বলতে অন্য পাবলিককেও দিতে পারে, ঠিক আছে, বা অন্য কোনো ব্যাংকে দিতে পারে, বা আহ, অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে, ঠিক আছে? মানে কি হয় ব্যাপারটা, ব্যাংক কি করে, ব্যাংক লোকের থেকে টাকাটা নিল, ঠিক আছে, এবার ওই টাকাটা, ধরো কোনো পাবলিক লোন চাইছে, যেরকম মানুষ ডিপোজিট করতে চায় টাকা, সেরকম ব্যাংকে অনেক লোক লোনও নিতে যায়, ঠিক আছে? তাহলে লোন যখন নিতে যাচ্ছে, ব্যাংক কোথা থেকে টাকা পাচ্ছে? এই যে পাবলিকের ডিপোজিট গুলো না, এগুলোকে লোন হিসেবে অন্যজনকে দিয়ে দেয়। বা অন্য ব্যাংক লোন চাইছে, আদার ব্যাংক যদি লোন চায় তাহলে তাকেও দেয়, ব্যাংকও ব্যাংকের থেকে লোন চায়। বা ব্যাংক বলছে আমি এই টাকাটাকে ইনভেস্ট করে দেবো, কোথায় করতে পারে? শেয়ারে করতে পারে, মিউচুয়াল ফান্ডে করতে পারে, শেয়ারে করতে পারে, মিউচুয়াল ফান্ডে করতে পারে, ঠিক আছে, কোনো বন্ডে করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেফেস্ট জায়গাগুলোতে করে, রিস্কি জায়গাতে কমই করে। তো এই ধরনের জায়গাতে ব্যাংক চাইলে ইনভেস্ট করতে পারে। ইনভেস্ট করলে কি হবে, এইসব জায়গাগুলো থেকে ব্যাংক রিটার্ন পাবে। ব্যাংক যদি কাউকে লোন দিয়েছে তার থেকে ইন্টারেস্ট নেবে, ব্যাংক যদি অন্য ব্যাংকে লোন দিয়েছে তার থেকে ইন্টারেস্ট নেবে, ব্যাংক যদি পাবলিকের টাকাটা কোথাও খাটাচ্ছে, মার্কেটে ইনভেস্ট করছে, তাহলে সেখান থেকেও ইন্টারেস্ট পাবে। এগুলো হচ্ছে ব্যাংকের আর্নিং এর উপায়। ইন্টারেস্ট আসছে ব্যাংকের কাছে, ইন্টারেস্ট আসছে এইসব থ্রুতে। এই ইন্টারেস্টের রেটটা কি হয়, অনেক বেশি হয়, লোনের ইন্টারেস্টের রেট অনেক বেশি হয়। ডিপোজিট করলেও ইন্টারেস্ট দেয় ব্যাংক, ডিপোজিট যারা করছে এদেরকে ইন্টারেস্ট দেবে, এদেরকে ইন্টারেস্ট দেবে, ঠিক আছে, কিন্তু এদেরকে অনেক কম রেট দেবে। এই সব জায়গা থেকে অনেক বেশি রেটে, মানে ধরো কাউকে লোন দিল 10% রেটে, ঠিক আছে, আর যাদেরকে, যারা ডিপোজিট করেছিল তাদেরকে ধরো দিচ্ছে 6% ইন্টারেস্ট, তাহলে মাঝখানে 4%টা হচ্ছে ব্যাংকের আর্নিং। এইভাবে ব্যাংক চলে, এটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম। আচ্ছা, এতে কি হলো, আমরা একটু ব্যাংকের ব্যাপারটা জানলাম, ব্যাংকের সিস্টেমটা কি হয়। এবারে ব্যাংকে যখন আমরা টাকা রাখছি, যদি ব্যাংকের জন্য সেটা লাইবিলিটি হয়, তাহলে ব্যাংকে টাকা দিলে এন্ট্রি কি হবে? কেউ যদি টাকা দিল, তাহলে সে কাস্টমার অ্যাকচুয়ালি কি এন্ট্রি করবে? কাস্টমার, আমি ধরে নিলাম মিস্টার এ, মিস্টার এ ব্যাংকে টাকা রাখতে যাচ্ছে, আমি এইভাবে লিখছি, মিস্টার এ ব্যাংকে টাকা রাখতে যাচ্ছে, তাহলে সে কি এন্ট্রি করবে? সে বলবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, কি বলবে, ক্যাশ। টাকাটা চলে গেল, কে রিসিভ করলো? ব্যাংক। ব্যাংকের কাছে যখন টাকা আসছে, ব্যাংক কি এন্ট্রি করবে? ব্যাংকের কাছে টাকা এলে ব্যাংক কি এন্ট্রি করবে, বলতে পারবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এ। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এ, মিস্টার এ,
তাহলে দেখো মিস্টার এ কে লাইবিলিটি বানিয়ে দিল, ক্রেডিটারের মতো, কি লোকের টাকা বাবা আমাকে ভালো করে রাখতে হবে, ঠিক আছে। আর ব্যাংক নিজে রিসিভার, সেই জন্য এই এন্ট্রিটা করে দিল, ঠিক আছে। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এ। আচ্ছা, আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা ডেবিট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ইকুয়াল টু ক্রেডিট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। এটার মানে কি? সাপোজ একটা ক্যাশ বুক আমরা বানালাম, আমি এখানে একটা ক্যাশ বুক বানাচ্ছি ব্যাংক কলামে, ঠিক আছে। আমি ব্যাংক কলামটাই ধরছি, ধরো বিভিন্ন রকমের ট্রানজাকশন হলো, আগে থেকে 100 রুপিস ছিল, আরো 20 রুপিস এলো, আমি ছোট্ট একটা ট্রানজাকশন করে দেখাচ্ছি। আর এখানে ভাবো 80 রুপিসের এক্সপেন্স হয়েছে, তাহলে কত টাকা পড়ে থাকছে ক্যাশ বুকের হিসেবে আমার কাছে। ধরো এটা টু ব্যালেন্স বিডি, আগে থেকে 100 রুপিস ছিল, টু ডেটারের থেকে এই টাকাটা এলো, তাহলে 120 হলো। বাই ক্রেডিটার বলে আমরা 80 রুপিসের পেমেন্ট করেছি, তাহলে আমার কত টাকা ব্যালেন্সে থাকছে বাই ব্যালেন্স সিডি। তাহলে এটা 120 মাইনাস 80, তাহলে ব্যালেন্সে থাকছে 40। এটা কি ব্যালেন্স হলো? এটা ডেবিট ব্যালেন্স হলো। কেন? আমি এটাকে পরে যদি ব্রট ডাউন করি, টু ব্যালেন্স বিডি 40 রুপিস, আমার তো পয়সা থেকে যাচ্ছে, আমার তো টাকা থেকে যাচ্ছে, ক্যাশ থেকে যাচ্ছে। 120 ছিল, 80 রুপিস পেমেন্ট করেছি, তো 40 রুপিস আমার কাছে রিমেনিং। দ্যাট মিনস কি 40 রুপিস ডেবিট ব্যালেন্স, ক্যাশ বুকের হিসেবে ডেবিট ব্যালেন্স, ঠিক আছে। এবার এই জিনিসটাই যদি আমি পাসবুক মানে ব্যাংক যদি এটাকে রেকর্ড করে, তাহলে ব্যাংক কিভাবে করবে? ব্যাংক এটা করবে না কি, মানে যদি ধরো এগুলো ব্যাংকের থ্রুতে ট্রানজাকশন হয়েছে, কি ডেটারকে পেমেন্ট করা বা ক্রেডিটারকে, সরি ডেটারের থেকে রিসিভ করা বা ক্রেডিটারকে পেমেন্ট করা, এগুলো যদি সব ব্যাংকের থ্রুতে হয়েছে, সেক্ষেত্রে এখানে 40 টাকা কাস্টমারের কাছে ক্যাশ বুকের ব্যাংক ব্যালেন্সে যখন দেখাচ্ছে, তাহলে ব্যাংক কলামে, অ্যাকচুয়ালি এটা ব্যাংক কলাম, ঠিক আছে, আমি এটা ব্যাংক কলাম বানালাম, ক্যাশ কলাম বানাইনি। ক্যাশ বুকের ব্যাংক কলামে 40 রুপিস ডেবিট যদি দেখায়, তাহলে ব্যাংকের পাসবুকে এটা ক্রেডিট ব্যালেন্স দেখাবে, বাই ব্যালেন্স বিডি বলে, সরি সিডি বলে ক্লোজিং এ 40 দেখাবে, ঠিক আছে। মানে কাস্টমারের 40 রুপিস পড়ে আছে, যেটা ব্যাংকের জন্য লাইবিলিটি, ঠিক আছে। 40 রুপিস ক্যাশ বুকেও দেখাচ্ছে। ধরো মিস্টার এর ক্যাশ বুক, মিস্টার এ নিজের ক্যাশ বুকে দেখছে কি আমার ক্লোজিং এ 40 রুপিস আছে। আর এই আমি সব ট্রানজাকশন ব্যাংকের থ্রুতে করি, তাহলে ব্যাংকের পাসবুকে আমার 40 থাকার কথা, কিন্তু যেটা কাস্টমারের বইতে 40 রুপিস ডেবিট দেখাবে, সেটা কিন্তু ব্যাংকের বুকসে 40 রুপিস ক্রেডিট দেখাবে। কেন? কারণ ব্যাংকের জন্য ওই টাকাটা লাইবিলিটি, ব্যাংকের এন্ট্রিটা আলাদা রকম হবে, তো ব্যাংকের জন্য ওটা যেহেতু লাইবিলিটি, তাহলে এটা ক্রেডিট বলে দেখাবে। আচ্ছা, এবার আই হোপ আমরা অঙ্কটা করতে পারবো। দেখো কিরকম হবে এখানে। তো একটা ট্রিক আছে, আমরা সেই ট্রিকটা ফলো করব যাতে আমরা সহজে করতে পারি। তো ট্রিকটা আগে জেনে নিই। ট্রিকটা হচ্ছে, আমাদেরকে এই রিকনসিলিয়েশনটা যখন আমরা স্টার্ট করব, স্টেপ 1 আমাদেরকে যে কোনো একটা স্টার্টিং পয়েন্ট নিতে হবে। মানে আমরা ক্যাশ বুক ধরে সামসটা করতে পারি, অথবা পাসবুক ধরে আমরা সামসটা করতে পারি, ঠিক আছে। তো এখানে সবার আগে আমাদেরকে একটা স্টার্টিং পয়েন্ট নিতে হবে। স্টার্টিং পয়েন্ট আমি আমি বলে দেবো কি হয় স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট মে বি ক্যাশ বুক ব্যালেন্স, ক্যাশ বুকের ব্যালেন্স, or starting point may be পাসবুক ব্যালেন্স, ঠিক আছে। কেন আমাদেরকে কোয়েশ্চেন কিরকম দেয়া থাকবে? আমাদেরকে কোয়েশ্চেনে এরকম দেয়া থাকবে কি, এই যে দেখো যেরকম এখানে এই কোয়েশ্চেনটা দেখো কি, ইফ দ্য ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুকের ব্যালেন্স 200 দেখাচ্ছে, আর এই সব ট্রানজাকশন হয়েছে, আর ব্যাংকের পাসবুকের সাথে ম্যাচ হচ্ছে না। কেন হচ্ছে না? তার অনেকগুলো কারণ দেয়া আছে, তাহলে সেটাকে আমাদেরকে ওখানে দেখাতে হবে যে কিভাবে আমরা এটাকে ঠিক করতে পারবো। তো আমরা কোন একটা পয়েন্ট দিয়ে স্টার্ট করব। যদি আমাদের ক্যাশ বুক দিয়ে দিচ্ছে, তাহলে আমাকে ক্যাশ বুক দিয়েই স্টার্ট করতে হবে। তো আমার স্টার্টিং পয়েন্ট হয় ক্যাশ বুক হতে পারে, হয় পাসবুক হতে পারে। স্টেপ 2 তে যে ট্রিকটা, সেটা আমাদেরকে কি ফলো করতে হবে? ট্রিকটা হচ্ছে এটা, ইফ ইফ স্টার্টিং পয়েন্ট ইজ ক্যাশ বুক, দেন think transaction as per passbook or
ভাইস ভার্সা, তার উল্টো অথবা উল্টো। এক্ষুনি একটা করলে বুঝতে পারবে স্টেপ টুটা কি, এমনি পড়ে বোঝা যাবে না স্টেপ টুটা কি, ঠিক আছে? আমরা একটা কোয়েশ্চেন নিই তাহলে বুঝতে পারবো। তো এখানে কি বলেছে দেখো, তুলসিয়ান লিমিটেড প্রোভাইডস ইউ দ্য ফলোইং ইনফরমেশন অ্যাজ এট 31 মার্চ 2011 2001। 31 মার্চ 2001-এ এই ইনফরমেশনটা দিয়েছে তুলসিয়ান লিমিটেড বলে একটা কোম্পানি। কি ইনফরমেশন দিয়েছে? চেক ডিপোজিটেড বাট নট কালেক্টেড বাই দ্য ব্যাংক, মানে আমি চেক ডিপোজিট করে দিয়েছিল এরা, কিন্তু ব্যাংক এখনো কালেক্ট করেনি। বললাম না ব্যাংক কালেক্ট করবে, তারপর 3 দিন পর ওটা আপডেট হয়। তো ব্যাংক এখনো কালেকশন করেনি, হয়তো ড্রপ বক্সেই আছে, কোনো কারণে কালেক্ট করেনি। চেক ইস্যুড বাট নট ইয়েট প্রেজেন্টেড ফর পেমেন্ট, চেক ইস্যু তো করে দিয়েছি, বাট যাকে দিয়েছি সে নিয়ে ওটা বাড়িতে বসে আছে, তো প্রেজেন্ট করেনি ব্যাংকে, তো প্রেজেন্ট না করলে টাকা তো ডিডাক্ট হবে না। ব্যাংক চার্জেস ডেবিটেড ইন পাসবুক অনলি, ব্যাংক একটা চার্জ কেটেছে, ব্যাংক অনেক রকম চার্জ কাটে সার্ভিস দেওয়ার জন্য, লাইক এটিএম চার্জ হলো, ঠিক আছে? তো ব্যাংক চার্জ কেটেছে, ব্যাংক এটিএম এর জন্য একটা ইয়ারলি চার্জ কেটে নিচ্ছে, ধরো 100 রুপিস, আজকাল তো অনেক ক্ষেত্রে ফ্রিও হয়ে গেছে। তো যদি ব্যাংক চার্জ কেটেছে কিন্তু সেটার যে এন্ট্রির ইফেক্টটা সেটা শুধু পাসবুকেই শো হচ্ছে, ইন্টারেস্ট অ্যালাউড ইন পাসবুক অনলি, ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে কোনো কারণে, কিন্তু সেটা শুধু পাসবুকেই দেখাচ্ছে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ডাইরেক্টলি বাই ব্যাংক আন্ডারস্ট্যান্ডিং অ্যাডভাইস, মানে আগে থেকেই বলা আছে, ওইভাবে না লিংক করে দেওয়া যায়, তখন দেখবে যদি লিংক করা থাকে ফোনে মেসেজ আসতে থাকে কি আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করার ডেট হলো ধরো 20 তারিখ, তো আজকে থেকেই মেসেজ আসতে শুরু হয়ে যাবে, 3-4 দিন আগে থেকে বা 1 উইক আগে থেকে আসে। আপনি কিন্তু ব্যাংকে এরকম লেখা থাকে কি ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স মেনটেন করতে হবে যাতে ওই টাকাটা ওখান থেকে কাট হয়ে যায়, ঠিক আছে? তো আমরা যদি এইরকম ধরনের কোনো ব্যাপার করি, আবার এরকমও হয় কি এজেন্ট বাড়িতে এসে টাকা নিয়ে যাচ্ছে, সেটাও একটা হয়, কিন্তু ডাইরেক্টলি ব্যাংকের সাথেও লিংক করে দেওয়া যায়। তো ব্যাংক থেকে লিংক করে দিলে কিন্তু ব্যাংকের থ্রুতে টাকাটা কাট হয়ে যাবে। বিলস রিসিভেবল ডাইরেক্টলি কালেক্টেড বাই ব্যাংক, বিলস রিসিভেবল যে যে টাকাটা, বিলস রিসিভেবলটা তো কি হয় যে আমরা যদি কাস্টমার, অ্যাকচুয়ালি বিলস রিসিভেবলটা তো পড়ানো হলো না যেহেতু তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু সবকিছু কানেক্টেড না করলে খুব অসুবিধা হয়। এবার বিলস রিসিভেবল জিনিসটা এটা হয় কি আমরা নর্মালি দু রকম ভাবে সেল করতে পারি, হয় আমরা ক্যাশ সেল করি কাস্টমারকে বা ক্রেডিট সেল করি। যদি আমরা ক্রেডিট সেল করি সেখানে একটা কনসেপ্ট আছে, সেখানে কি কনসেপ্ট আছে, আমি যদি আহ, যাকে ক্রেডিট সেল করছি তাকে আমি চাই কি একটা প্রুফ থাকুক আমাদের মিডিলে, কি ক্রেডিট সেল যেটা হয়েছে তার একটা প্রুফ থাকুক, ঠিক আছে? এমনি মুখের কথায় যেন না হয়। সেক্ষেত্রে কি হয়, একটা ডকুমেন্ট আমরা রেডি করতে পারি প্রুফের জন্য, যাকে বলা হয় বিলস রিসিভেবল। সেখানে লেখা থাকে কি এই এই ডেটারকে আমি 3 মাস পর এত টাকা নেব, এই কথাটা পুরো লেখা থাকে কি আমি ডেটার থেকে 3 মাস পর বা 4 মাস যাই হোক না কেন, নর্মালি 3 মাসের হয়, বা আমি 1 মান্থ পর এ আমাকে প্রমিস করেছে কি এত টাকা আমাকে দিয়ে দেবে, তো সেটা অ্যাজ এ প্রুফ আমরা ওখানে লিখে সাইন করি। তো যে বিলস রিসিভেবল বানাচ্ছে মানে যে ড্রয়ার, তাকে বলে ড্রয়ার, সেও সাইন করে, আর যার ওপর বিলস রিসিভেবল ড্র করা হচ্ছে সেও সাইন করে। তো বিলস রিসিভেবলের টাকা যে বলেছে 1 মাস পর দিয়ে দেবে সে যদি দিয়ে দেয়, তাহলে অনেক সময় কি হয়, ব্যাংককে যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে কি আমার বিলস রিসিভেবলের টাকা আসার কথা আছে আপনি ওটা কালেক্ট করে নেবেন, তো ব্যাংক ওটা কালেক্ট করে নেয়, তো ব্যাংকের কাছে টাকাটা চলে এলো। বাট আমি আমার অ্যাকাউন্টেন্ট সে ব্যাপারটা জানে না, তাহলে আপডেট হবে না। রং ডেবিট গিভেন বাই ব্যাংক ইন পাসবুক, পাসবুকে ভুল করে ব্যাংক টাকা ডেবিট করে দিয়েছে, ঠিক আছে? তাহলে তার কি এফেক্ট হবে, ভুল করে টাকা ক্রেডিট করে দিয়েছে, তাহলে তার কি ইফেক্ট হবে, এই রং ক্রেডিট গিভেন বাই ব্যাংক ইন পাসবুক। Direct payment by a customer into the bank but not recorded in cash book, ডাইরেক্ট পেমেন্ট বাই কাস্টমার, কাস্টমার ডাইরেক্টলি ব্যাংকে পেমেন্ট করে দিয়েছে কিন্তু সেটা ক্যাশ বুকে আমরা এখনো রেকর্ড করিনি। এই রকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে, যার মধ্যে কিছু দেখতে পারো টাইমিং ডিফারেন্স, কিছু অমিশন, কিছু এরর, এগুলো এরর, এই দুটোকে আমরা বলবো এরর। ওখানে ছিল না 3টে পয়েন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে এইটা এইটা, এগুলো হচ্ছে টাইমিং এরর্স, এগুলো হচ্ছে টাইমিং এরর্স, ঠিক আছে? এগুলো টাইমিং এরর, আর এগুলো অমিশন, শুধু ব্যাংকে হয়েছে কিন্তু এইটা 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 এগুলো সবই শুধু ব্যাংকে হয়েছে, কিন্তু যে মানে তুলসিয়াল লিমিটেডের ওখানে এগুলোর কোনো ইফেক্ট দেখা যায়নি। এই হলো ব্যাপার। তো এই 3টে যে রিজন সেগুলো হচ্ছে এখানে 3টে রিজনই দেওয়া আছে, 3টে রিজনের ওপরই কোয়েশ্চেনটা দেওয়া আছে। প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ এট 31 মার্চ 2001 ইন ইচ অফ দ্য ফলোইং অল্টারনেটিভ কেসেস। তো এখানে অনেকগুলো কেস দেওয়া আছে, তো 4টে আনসার হবে, ঠিক আছে? তো ওভারড্রাফট আমরা আজকে করব না, ওভারড্রাফটটা
আমরা নেক্সট দিন করব। আমরা আজকে এই দুটো করার চেষ্টা করব। যদি আমাদের স্টার্টিং পয়েন্ট ক্যাশ বুক হয় তাহলে কি হবে, যদি আমাদের স্টার্টিং পয়েন্ট পাসবুক হয় তাহলে কি হবে, মানে আমাদেরকে বলে দিয়েছে ক্যাশ বুকের ব্যালেন্স কত দেখাচ্ছে 200, ঠিক আছে, তাহলে আমাদের পাসবুকের ব্যালেন্সটা কেন কম বা বেশি দেখাচ্ছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, প্রথমে এই জায়গাটা আমি ফাঁকা রাখছি, আমি এখানে একটা ফ্রেশ পেজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। লিখ লিখবার সিস্টেমটা এরকম হয়, আমরা লিখবো, প্রেজেন্টেশনটা এরকম হবে, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অ্যাট, ডেটটা লিখতে হবে আমরা কবে করছি, 31 মার্চ 2001। এবারে এটা দুটো কলাম নিয়েও করা যায়, একটা কলাম নিয়েও করা যায়, আমি দুটো কলাম নিয়ে দেখিয়ে দিচ্ছি। পার্টিকুলার্স, এখানে একটা প্লাস আইটেম আর এখানে মাইনাস। কেন প্লাস মাইনাস হলো আমি বলছি, কেন প্লাস মাইনাস আমাদেরকে লিখতে হবে। এবার এইভাবে সবার আগে আমাদেরকে একটা স্টার্টিং পয়েন্ট নিতে হবে, আমাদেরকে স্টার্টিং পয়েন্টটা ভেবে নিতে হবে যে কোনটা, এবার যেটা গিভেন থাকবে কোয়েশ্চেনে। তো স্টার্টিং পয়েন্ট আমাকে গিভেন আছে, আমি কোন স্টার্টিং পয়েন্ট, মানে আমার কাছে হয় ক্যাশ বুকের ব্যালেন্স দেওয়া থাকবে বা পাসবুকের। তো আমি যদি কেস 1 নিই তাহলে আমার কাছে ক্যাশ বুকের ব্যালেন্স দেওয়া আছে, ঠিক আছে। ওভারড্রাফটটা আমি পরে বোঝাবো, সুতরাং এখন ওভারড্রাফটটা নিয়ে আমাদের দরকার নেই। ওভারড্রাফটের মানে আমি বলে দেবো, ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বলছে, সরি ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বলছে, তো সেই পয়েন্টটা আগে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমি এখানে লিখবো, পয়েন্ট এ দিয়ে দিলাম, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ক্যাশ বুকের হিসেবে ব্যালেন্স কত আছে, ক্যাশ বুকের হিসেবে ব্যালেন্স আছে 200। যদি কিছু বলে না তাহলে আমরা সবসময় ভাববো পজিটিভ ব্যালেন্স, পজিটিভ মানে ডেবিট, ঠিক আছে। কেন ক্যাশ বুক বলে, ক্যাশ বুকে কিন্তু পজিটিভ মানে ডেবিট আর পাসবুকে কিন্তু পজিটিভ মানে ক্রেডিট। কোনো কাস্টমারের টাকা ব্যাংকের কাছে পড়ে আছে তার মানে লাইবিলিটি, তাহলে ওটা কিন্তু ক্রেডিট হয়, ঠিক আছে। তো এখানে কিছু না বললে আমরা সবসময় পজিটিভ ধরবো। তো ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 200 প্লাস আইটেম মানে টাকা আছে পজিটিভ। এবারে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, এবার ক্যাশ বুকে তো পয়সা নেগেটিভও দেখাতে পারে পজিটিভও দেখাতে পারে, মানে এই যে আমার 120 থেকে 80 এক্সপেন্স করার পর আমার 40 পড়ে আছে, তাহলে এটা আমার কি হলো, এটা আমার ডেবিট ব্যালেন্স। মানে ডেবিট ব্যালেন্সের মানেই হলো ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ঠিক আছে। ডেবিট ব্যালেন্সের মানেই ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, পজিটিভ ব্যালেন্স। আমি এটা লিখে দিই এখানে একবার, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, এটার মানেই হচ্ছে ডেবিট ব্যালেন্স, এটার মানেই হচ্ছে ডেবিট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তার মানে ক্যাশ বুকে এত টাকা আছে, ডেবিট ব্যালেন্স মানে আছে অ্যাসেট যেহেতু। আচ্ছা, এবারে কি বলেছে, একটা একটা আমরা এবারে ট্রানজাকশন নেব, ঠিক আছে। ট্রানজাকশনে কিছু আইটেম অ্যাড হয়ে যাবে, কিছু আইটেম লেস হয়ে যাবে। তো আমি এখানে অ্যাড বলে লিখছি, প্রথমে অ্যাড তারপর লেস, অ্যাড বলে লিখছি এখানে ট্রানজাকশনস হ্যাভিং effect of higher balance as per পাসবুক। যদি এই কথাটা না মনে থাকে না লিখলেও হবে, শুধু অ্যাড লিখলেও হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, যদি এই কথাটা আমরা ভুলে যাই কোনো দরকার নেই, এটা জাস্ট প্রেজেন্টেশনটা একটু ভালো করার জন্য। যদি আমাদের না মনে থাকে আমরা সিম্পল অ্যাড দিয়েও করতে পারি, শুধু অ্যাড লিখে দিলাম তারপরে আমরা লিখতে পারবো, অসুবিধে নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে একটা লেসের কলাম, ঠিক আছে। তো এখানে আমি সি পয়েন্ট দিয়ে দিলাম, ABC, আমি শুধু লেস লিখছি আর এই এই কথাটা লিখছি না, দরকারই নেই, বরং এই কথাটা আমি সরিয়েই দিই, এটা অনেক টাফ হয়ে যাবে, মনে রাখাই মুশকিল হয়ে যাবে, দরকার নেই আমার। আমি শুধু অ্যাড আর লেস দুটো কলাম করে নিলাম, অ্যাড আইটেম গুলো এখানে লিখবো, লেস আইটেম। अब অ্যাড আইটেম লেস আইটেম কি করে আমরা আইডেন্টিফাই করবো আর কেনই বা সেটা অ্যাড লেস হবে সেটা আমরা দেখি।
তো এখানে আমি একটা পয়েন্ট লিখেছি, যদি দেখো কি স্টার্টিং পয়েন্ট যদি ক্যাশ বুক হয়, আমাদের এই কোয়েশ্চেনের স্টার্টিং পয়েন্ট কি হলো এটা ভাবো আগে। আমাদের স্টার্টিং পয়েন্ট কি হলো, ক্যাশ বুক না পাসবুক? আমরা কি দিয়ে স্টার্ট করলাম বলো এবারে, বলতে হবে, তাহলে আমি বুঝতে ক্যাশ পারবো। বুক। ক্যাশ বুক, ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করলাম ক্যাশ বুক দিয়ে, ঠিক আছে। কিন্তু থিঙ্ক, আমাকে ট্রানজাকশন গুলো থিঙ্ক করতে হবে অ্যাজ পার পাসবুক। আমাকে কিন্তু ইফেক্টটা পাসবুকের মতো করে ভাবতে হবে। সেটা কেমন আমি বলছি, এ দেখো এখানে প্রথমে বলছে চেক ডিপোজিটেড, চেকটা ডিপোজিট করেছি। তুমি নিজে ভেবে দেখো কি তুমি যদি তুলসিয়াল লিমিটেড হও, তুমি ব্যাংকে নিয়ে গিয়ে একটা চেক ডিপোজিট করেছো। চেক ডিপোজিট তুমি কখন করবে, যখন তোমাকে কেউ চেক দেবে। চেক ইস্যুর মানে তুমি চেক কাউকে দিচ্ছ, চেক ডিপোজিট মানে তোমাকে কেউ চেক দেবে। তাহলে তোমাকে কেউ চেক দিয়েছে, কিন্তু তুমি ব্যাংকে গিয়েও সেটা জমা করে দিয়েছো, কিন্তু ব্যাংক এখনো সেটাকে কালেক্ট করেনি। মানে ব্যাংকের যে প্রসেসটা হয় না, যেটা থ্রুতে চেকের টাকাটা যে মানে যার পাওয়ার তার অ্যাকাউন্টে চলে যাবে, যার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হবে তার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে যাবে, প্রসেসটা এখনো পুরো হয়নি। তাহলে এটার ইফেক্ট পাসবুকে কি হতে পারে এটা আমাকে বলতে হবে। আমরা যদি আমাদের স্টার্টিং পয়েন্ট যদি ক্যাশ বুক হয়, আমাদেরকে জাস্ট অপোজিটটা নিয়ে ভাবতে হবে যে এখানে কি হবে। এটাই লিখেছি, ইফ স্টার্টিং পয়েন্ট ইজ ক্যাশ বুক দেন থিঙ্ক ট্রানজাকশন অ্যাজ পার পাসবুক অর ভাইস ভার্সা, বা তার উল্টোটা। তো যদি আমার স্টার্টিং পয়েন্ট যদি ক্যাশ বুক হয়, তাহলে আমার থিঙ্কিংটা পাসবুকের মতো হবে। তাহলে আমি যদি ব্যাংকে নিয়ে গিয়ে একটা আর পাসবুকটা কার কাছে আছে সেটাও বলে দিই। পাসবুকটা এখানে, এটা কোন পাসবুক, এটা ব্যাংকের কাছে যে পাসবুকটা আছে। আর এটা কোন ক্যাশ বুক, যেটা আমার অ্যাকাউন্টেন্ট মেনটেন করছে, তার ব্যাংক কলামটা, ঠিক আছে। কিন্তু আমার যেহেতু স্টার্টিং পয়েন্ট ক্যাশ বুক, আমাকে পাসবুকের মতো ভাবতে হবে, মানে পাসবুকে কি ইফেক্ট হবে এই ট্রানজাকশন গুলোর, আমাকে সেটা ভাবতে হবে, তবে আমি পাসবুকের ব্যালেন্সে পৌঁছাতে পারবো। তাহলে বলছে আমি চেক ডিপোজিট করেছি কিন্তু ব্যাংক সেটাকে কালেক্ট করেনি। তাহলে 1500 রুপিসের চেকটা যদি ব্যাংক এখনো কালেক্ট করেনি, যেটা আমি ডিপোজিট করেছি, তাহলে ব্যাংকে আমার ব্যালেন্সটা কি দেখাচ্ছে, এই 1500 দিয়ে কি দেখাচ্ছে, কম না বেশি এটা ভাবো। মানে আমার মাইনাস। মাইনাস, তাহলে আমি এখানে কি করব, -1500। এটা রাফ ওয়ার্ক করছি, ঠিক আছে। এই যদি রাফটা আমরা করে নিতে পারি, তাহলে জাস্ট মানে এর পরের পেজে আমরা জাস্ট এগুলোকে ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখে দিলে আমাদের বিআরএস রেডি হয়ে যাবে। তো মাইনাস, ঠিক আছে। নেক্সট নেক্সট কি বলেছে, চেক ইস্যু, মানে আমি কাউকে চেক দিয়েছি বাট এখনো সেই চেকটা ব্যাংকে নিয়ে যায়নি প্রেজেন্ট করার জন্য, তাহলে আমার ব্যাংক ব্যালেন্স কি দেখাচ্ছে, মানে পজিটিভ না নেগেটিভ? মাইনাস। না, আরেকবার ভাবো, আমি চেক দিয়েছি কাউকে কিন্তু সে চেকটা নিয়ে বাড়িতে বসে আছে, ঠিক আছে। ধরো তুমি আমাকে একটা চেক দিয়েছো, ম্যাম আমি প্লাস, ম্যাম প্লাস। প্লাস, হ্যাঁ, তাহলে আমি যতক্ষণ না ব্যাংকে যাব ততক্ষণ তোমার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু পজিটিভই দেখাবে। তাহলে কত, 2500, তোমার কিন্তু 2500 কাট হয়নি। আচ্ছা, নেক্সট এখানে বলেছে ব্যাংক চার্জেস ডেবিটেড ইন পাসবুক অনলি, পাসবুকে শুধু ব্যাংক চার্জ কেটেছে, ঠিক আছে। মানে ব্যাংক যে চার্জ কেটেছে সেটা পাসবুক পর্যন্তই রয়ে গেছে লিমিটেড, সেটার ইনফরমেশন কিন্তু তুলসিয়াল লিমিটেড পর্যন্ত এখনো পৌঁছায়নি। তাহলে পাসবুকে কি হবে, কারণ আমাকে তো পাসবুকটাই জানতে হবে, আমি ইফেক্টটা এটার এতেই দেখবো। যদি ব্যাংক চার্জ কেটেছে তাহলে আমার 200 রুপিসে পজিটিভ দেখাচ্ছে কি নেগেটিভ দেখাচ্ছে ব্যালেন্সটা? ম্যাম নেগেটিভ। নেগেটিভ, কারেক্ট, 200-এ নেগেটিভ দেখাবে। আচ্ছা, ইন্টারেস্ট অ্যালাউড ইন পাসবুক, পাসবুক মানে ব্যাংকে আমাকে কোনো ইন্টারেস্ট দিয়েছে কিন্তু পাসবুক অনলি, তার মানেই হচ্ছে ইনফরমেশন কাস্টমার পর্যন্ত যায়নি, মানে তুলসিয়াল লিমিটেড পর্যন্ত যায়নি। তাহলে এটার ইফেক্ট আমার পাসবুকে কি হচ্ছে, ইন্টারেস্ট অ্যালাউড, অ্যালাউড মানে কিন্তু দেয়া, আমি কাউকে কিছু অ্যালাউ করছি মানে দিচ্ছি, সেটা পারমিশন হোক, টাকা হোক, পয়সা হোক, অ্যালাউ করা মানে দেয়া। তো ব্যাংক ম্যাম আমাকে প্লাস। প্লাস। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ব্যাংকের সাথে রিলেট করা ছিল, ব্যাংক টাইম অনুযায়ী ওই টাকাটা যেখানে আমি ইন্স্যুরেন্স করেছি সেই কোম্পানিতে পে করে দেয়, মানে এখানে তুলসিয়াল লিমিটেড এর কথা হচ্ছে। তো বলছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ডাইরেক্টলি বাই ব্যাংক আন্ডারস্ট্যান্ডিং অ্যাডভাইস, মানে বলা আছে, তো বলা আছে তো চার্জ কেটে নিচ্ছে, কিন্তু এটার ইফেক্ট আমরা জানি না, তাহলে কি হবে, ম্যাম মাইনাস। মাইনাস। তো এটা কাট হয়ে গেছে, কিন্তু আমরা যদি না জানি তাহলে কিন্তু পাসবুকেই শুধু মাইনাস দেখাবে। আচ্ছা, বিলস রিসিভেবলটাও বললাম, এটা এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা প্রমাণের কাজ করে, যেটা একটা প্রুফের কাজ করে কি আমি এই পার্টিকুলার পার্সনটাকে কিছু ক্রেডিট দিয়েছিলাম এবং ওটার
টাইম পিরিয়ডটাও আমাদেরকে বলে দেয়। তাহলে বিলস রিসিভেবলের টাকাটা, বিলস রিসিভেবল মানে যে বিলসটা দেখালে আমি টাকা পাবো, বিলস রিসিভেবল ডাইরেক্টলি কালেক্টেড বাই ব্যাংক, ব্যাংক কালেক্ট করে নিয়েছে। তাহলে 2000 এ আমার ব্যাংকের পাসবুকটা কি দেখাচ্ছে? প্লাস। প্লাস, আমার 2000 এখানে ব্যালেন্স চলে এসছে, প্লাস দেখাচ্ছে। আচ্ছা, নেক্সট, এ রং ডেবিট গিভেন বাই ব্যাংক ইন পাসবুক, পাসবুকে ভুল করে ডেবিট করে দেওয়া হয়েছে 3800। এবারে এটা ভাবো পাসবুকে ডেবিট মানে কি সেটা ভাবতে হবে। কিন্তু নর্মালি আমার কাছে টাকা থাকলে ডেবিট, কিন্তু পাসবুকের ডেবিট ব্যালেন্স মানে কি? এইভাবে ভাবতে পারো, এইভাবে মনে রাখা যায়। দেখবে যদি তুমি কোনো মোবাইলে রিচার্জ করছো, ধরো মোবাইলে যে রিচার্জটা করছো, আজকাল তো অনলাইনে সবাই রিচার্জ করে, গিয়ে তো আর কেউ দোকানে করছে না। তো যখন তুমি রিচার্জ করে নাও, রিচার্জ করার পর তোমার কাছে একটা মেসেজ আসবে, ঠিক আছে, কি ইওর অ্যাকাউন্ট ইজ ডেবিটেড বাই এত। ধরো তুমি একটা 300 টাকা রিচার্জ করলে, লেখা থাকবে ইওর অ্যাকাউন্ট ইজ ডেবিটেড বাই ₹300, মানে আপনার অ্যাকাউন্ট থেকে 300 টাকা যে ডেবিট মানে কাট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ডেবিট মানে কাট করে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে বলছে আপনার এত টাকা কিন্তু ডিডাক্ট হয়ে গেছে, কারণ আপনি এত টাকা রিচার্জ করেছেন। বা তুমি অনলাইনে কিছু কিনছো মিন্ত্রা থেকে বা এ থেকে, যাই করো না কেন, কোনো বই কিনছো, কোনো জামা কাপড় কিনছো, যদি তুমি অনলাইন পেমেন্ট করো, তাহলে মেসেজ চেক করে দেখবে লেখা থাকে ইউর অ্যাকাউন্ট ইজ ডেবিটেড। ডেবিট মানে কি টাকা কাট হচ্ছে। বা তুমি বাড়িতে পাসবুক থাকলেও চেক করবে, দেখবে ডেবিট মানে অতটা টাকা উইথড্রন হয়েছে, উইথড্রন কলামে লেখা থাকবে। ক্রেডিট মানে টাকা জমা পড়েছে, এক্ষুনি বললাম না, কাস্টমারের টাকা জমা পড়লে ব্যাংক ক্রেডিট করে দেয়, লাইবিলিটি। আর কাস্টমার নিজের ইউজে যদি ওই টাকাটা নিয়ে নেয়, তাহলে বলবে আপনি আপনার টাকাটা ডেবিট করিয়ে নিয়েছেন। তাহলে ভুল করে যদি পাসবুকে 3800 ডেবিট হয়ে গেছে, তাহলে 3800 থেকে পাসবুকটা কম দেখাচ্ছে না বেশি, মানে পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে এই ভ্যালুটা? নেগেটিভ। নেগেটিভ। 3800 আমার অ্যাকাউন্ট থেকে কাট হয়ে গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে রং ক্রেডিট, ভুল করে 400 ক্রেডিট হয়ে গেছে। ধরো কেউ ভুলভাল কিছু করে দিয়েছে বা ব্যাংকের থেকেই ভুল হয়েছে, ব্যাংক অন্য কারো অ্যাকাউন্টে 400 টাকা ক্রেডিট করার বদলে এদের অ্যাকাউন্টে করে দিয়েছে, তাহলে 400-এ কি হবে? ওই অ্যাকাউন্টটা, তুলসিয়াল লিমিটেডের ওই পার্টিকুলার অ্যাকাউন্টটা প্লাস হবে। প্লাস হবে। আচ্ছা, নেক্সট বলছে ডাইরেক্ট পেমেন্ট বাই এ কাস্টমার, কাস্টমার ডাইরেক্টলি ব্যাংকে পে করে দিয়েছে, ঠিক আছে, আর কিছু বলেনি, আর এটা রেকর্ডিংও ক্যাশ বুকে হয়নি, তাহলে 700-এ পাসবুকটা কি দেখাচ্ছে? প্লাস। প্লাস দেখাচ্ছে, ব্যাস। এইটা যদি আমরা বুঝে যাই, আর বিআরএস এ কোনো প্রবলেম নেই। শুধু এইটুকু মাথায় রাখতে হবে, স্টার্টিং পয়েন্টের অপোজিট আমাদেরকে ভাবতে হবে। এবার আমরা লিখবো একটা একটা জিনিস। তাহলে প্রথম যে ট্রানজাকশনটা ছিল ওটা মাইনাস ছিল, তাহলে আমি মাইনাসে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। মাইনাস কলামে কি লিখতে হবে আমাকে? এই ল্যাঙ্গুয়েজটা পড়ে এই ল্যাঙ্গুয়েজটাকে আমাকে লিখতে হবে, চেক ডিপোজিটেড বাট নট ইয়েট কালেক্টেড বাই ব্যাংক, এইটুকু কথাটা লিখলেই হবে। তাহলে আমি এখানে লিখছি .1 দিয়ে, চেক ডিপোজিটেড but not yet collected by bank, ঠিক আছে। যেহেতু একবার আমরা রাফ ওয়ার্ক করে নিয়েছি, তো আমাদের অনেক টাইম বেঁচে যাবে, মাইনাস হবে 1500, ঠিক আছে। আর আমাদেরকে এখন বুঝে করতে হবে না, আমরা জাস্ট ওখানটা দেখে দেখে লিখে দেবো, বোঝার কাজটা আমরা এখানে কমপ্লিট করে দেবো। এবার এখান থেকে দেখে দেখে জাস্ট লেখা। তো 1500 আমাকে মাইনাস করতে হবে, যেহেতু আমি মাইনাস প্লাস কলাম মেনটেন করে করছি, তাহলে আমি এখানে মাইনাস কলামে 1500টা লিখে দিলাম, একটা কলামেও করা যায়। আচ্ছা, নেক্সট যে ট্রানজাকশনটা ছিল সেটা 2500 প্লাস ছিল, তাহলে আমি এটা লিখে দিচ্ছি 2500টা প্লাস হয়েছিল, কেন হয়েছিল? চেক ইস্যুড বাট নট ইয়েট প্রেজেন্টেড ফর পেমেন্ট, তাহলে এই কথাটা লিখতে হবে, চেক ইস্যুড বাট নট ইয়েট প্রেজেন্টেড ফর পেমেন্ট। এটা যেহেতু পজিটিভ ছিল, তাই জন্য প্লাস আইটেমে আমরা লিখবো, সিম্পল, ব্যাস, আর কিছু না। তারপরে বলেছে 200-এর একটা নেগেটিভ ছিল, তাহলে নেগেটিভে লিখতে হবে 200-এর নেগেটিভ কি ছিল? ল্যাঙ্গুয়েজ ব্যাংক চার্জেস ডেবিটেড ইন পাসবুক অনলি, জাস্ট এই কথাটাই লিখে দেবো, ব্যাংক চার্জেস ডেবিটেড, শুধু ট্রানজাকশন গুলো লিখলেই হবে, ইন পাসবুক অনলি। তো -200 মাইনাস কলামে লিখে দিলাম। আচ্ছা, তারপরে ছিল ইন্টারেস্ট অ্যালাউড ইন পাসবুক অনলি, ওটা পজিটিভ হয়েছিল, এ দেখো ইন্টারেস্ট অ্যালাউড ইন পাসবুক অনলি, এখানে লিখে দিচ্ছি
interest allowed in passbook only, এখানে 100 ছিল বোধহয়, 100 এ পজিটিভ হয়ে যাবে, হ্যাঁ 100 ছিল, এত দূর হয়ে গেছে। এবার হচ্ছে 500 নেগেটিভ। আচ্ছা 500 একটা নেগেটিভ ট্রানজাকশন এসছে, তো এখানে 500 লিখে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ কি আছে? ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ডাইরেক্টলি বাই ব্যাংক আন্ডার স্ট্যান্ডিং অ্যাডভাইস। তাহলে এখানে লিখে দিচ্ছি ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ডাইরেক্টলি বাই ব্যাংক আন্ডার স্ট্যান্ডিং অ্যাডভাইস। যেহেতু বলা ছিল তাই ব্যাংক এই কাজটা করেছে। বিলস রিসিভেবল কালেক্টেড বাই ব্যাংক, এটা পজিটিভ চলে যাবে 2000। বিলস রিসিভেবল directly collected by bank, directly collected by bank 2000, যেহেতু পজিটিভ তাই এখানে লিখে দিলাম। এগুলো 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 হয়ে গেছে 2000 পর্যন্ত যাবে, -3800। এরপরেরটা নেগেটিভ হবে -3800, এখানে লিখে দিই 3800। ট্রানজাকশনটা কি আছে? ট্রানজাকশন আছে কি রং ডেবিট ইন পাসবুক, রং ডেবিট ইন পাসবুক, a wrong debit given by ব্যাংক পাসবুক, বা শুধু যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা লিখলেও হবে। আমি ল্যাঙ্গুয়েজটা লিখে ফেলেছি তাই লিখে দিলাম, একই ব্যাপার, আমার ট্রানজাকশনটা বোঝানো নিয়ে কথা। আচ্ছা 3800 হয়ে গেলে এবারে 400 প্লাস আছে, 400 প্লাস, তাহলে 400 এরটা ছিল বোধহয় রং ক্রেডিট, চেক করে নিই একবার। হ্যাঁ, এ রং ক্রেডিট গিভেন ইন পাসবুক, ক্রেডিট গিভেন ইন পাসবুক, এই রং ক্রেডিট গিভেন ইন পাসবুক 400 ছিল। আচ্ছা লাস্টটা ছিল 700, এটা আমাদের বোধহয় পজিটিভ ছিল, চেক করি একবার। হ্যাঁ 700 পজিটিভ এসেছিল, কাস্টমার ডাইরেক্টলি পে করে দিয়েছে। তো এটা লিখতে হবে ডাইরেক্ট পেমেন্ট বাই কাস্টমার ইনটু ব্যাংক বাট নট, এইভাবেই লেখা ছিল, বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। আচ্ছা এটা ছিল আমাদের 700। এবার কি করতে হবে? যদি আমরা ডাবল কলাম করি তাহলে দুটো কলামকে আমাদেরকে টোটাল করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্লাস আর মাইনাস দুটো কলামকে টোটাল করব। তাহলে এখানে হচ্ছে 200 প্লাস 2500 মানে 300, 4500, 6 7 8, তাহলে কত হচ্ছে 2800 প্লাস 400 প্লাস 700, এটা হচ্ছে 5900। এর টোটালটা হলো 5900। এখানে কত হচ্ছে 1500, আর এটা হয়ে গেল 2000, 2200, 6000, ঠিক আছে? এটা হয়ে গেল 6000। তাহলে আমার নেগেটিভ ব্যালেন্স কত দেখাচ্ছে? মাইনাস আইটেম দেখাচ্ছে 6000, এরকম আমরা টেবিল ফরম্যাট করে নেব। আর আমার পজিটিভ দেখাচ্ছে 5900। তাহলে কি হবে? আমার এক্সপেন্স হয়ে গেছে, মাইনাস আইটেম মানে কি আমার এক্সপেন্স, আমার এক্সপেন্স হয়ে গেছে 6000, আমার মানি ডিডাক্ট হয়েছে 6000, আমার কাছে মানি ডিপোজিট এসছে 5900। তাহলে আমার ওভারঅল ব্যালেন্সটা কি দেখাবে পাসবুকে? কারণ আমি তো ক্যাশ বুক দিয়ে স্টার্ট করেছিলাম, ওটা তো আমি জানতো আমি। তাহলে আমার ব্যাংকের পাসবুকে কত ব্যালেন্স দেখাবে? মানে টাকা আছে দেখাবে না টাকা মানে নেগেটিভ দেখাবে বলো? নেগেটিভ দেখাবে। নেগেটিভ দেখাবে। নেগেটিভ টাকা যদি দেখায় সেটাকেই বলা হচ্ছে ওভারড্রাফট, ঠিক আছে? তো ওভারড্রাফট লিখে দেবো অ্যাজ পার পাসবুক, কারণ আমাদের ওটাই জানতে বলেছিল কি আমাদের যদি স্টার্টিং পয়েন্ট ক্যাশ বুক হয় তাহলে আমাকে পাসবুকটাই জানতে হবে। তাহলে ওভারড্রাফট অ্যাজ পার
পাসবুক, ঠিক আছে। কতটা ওভারড্রাফট হচ্ছে? 100 হচ্ছে। যেহেতু নেগেটিভ ব্যালেন্স তাই জন্য আমরা মাইনাস কলামের দিকে লিখবো, নেগেটিভ ব্যালেন্স এটা হয়ে গেল, ঠিক আছে। এইটা একরকম প্রেজেন্টেশন হয়। আরেকটাও হয় যেটা একটা কলামেই আমরা করতে পারবো, ঠিক আছে। তো এটা একটা কলামে কিভাবে হবে ওটা আমি নেক্সট দিন বলবো, আজকে একরকম ভাবেই আমরা করি, এইভাবে এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এরই আরেকটা পয়েন্ট আমরা চেক করি, এইটা এইটা করলেই হয়ে যাবে। ইফ দ্য ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ওয়াজ 200, যদি পাসবুকে 200 দেখাচ্ছে তাহলে আমাদের স্টার্টিং পয়েন্টটা কি হলো? যদি আমরা কেস 2টা করি, আমি কেস 2 এ শুধু রাফ ওয়ার্কটা দেখাবো, বাকিটা তুমি হোমওয়ার্ক করবে, ঠিক আছে। তো কেস 2 এর আমি রাফটা করে নিচ্ছি যাতে তুমি এই কোয়েশ্চেনটা করতে পারো বাড়িতে, ঠিক আছে। তো কেস 2 এর রাফটা করছি। তো আমার এখানে দেয়া আছে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। তো পাসবুক যদি দেওয়া আছে তাহলে আমার স্টার্টিং পয়েন্ট কি হয়ে গেল? পাসবুক। আমি এখানে লিখে নিচ্ছি স্টার্টিং পয়েন্ট, কারণ এটা আমার কাছে গিভেন আছে, ঠিক আছে। তাহলে আমাকে কিরকম ভাবে থিঙ্কিংটা রাখতে হবে? ক্যাশ বুকের মতো। ক্যাশ বুকে কি ইফেক্ট হবে আমাকে সেটা দেখতে হবে, ঠিক আছে। তো এই পয়েন্টটা যদি আমরা আইডেন্টিফাই করে নিই, এবার আমরা আবার থেকে সেম ট্রানজাকশনের ওপরেই দেখবো। তো আমাকে আবার বলো কি কি হবে। চেক ডিপোজিটেড বাট নট ইয়েট কালেক্টেড বাই ব্যাংক। চেক ডিপোজিট তো করেছি কিন্তু ব্যাংক এখনো কালেক্ট করেনি, তাহলে সেটার ইম্প্যাক্ট ক্যাশ বুকে কি হবে? মানে অ্যাকাউন্টেন্ট কি করবে? আমার একটা চেক আছে আর আমি যখনই কিন্তু কোনো ব্যাংক ট্রানজাকশন করতে যাব আমি কিন্তু আগে আমার ক্যাশ বুকে এন্ট্রি করব, সেটা আমি নিজেই করি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্টেন্টকে রাখি না কেন। তো যেহেতু কোম্পানি লিমিটেড তাহলে নিশ্চয়ই অ্যাকাউন্টেন্ট তো হবেই। তো যখন কোম্পানি কোনো চেক ডিপোজিট করতে যায় সে তার অ্যাকাউন্টেন্টকে বলে যায় আমি এই চেকটা ডিপোজিট করতে যাচ্ছি, আপনি এন্ট্রিটা করে নিন। তো চেক ডিপোজিটেড বাট নট ইয়েট কালেক্টেড বাই ব্যাংক, তাহলে সেটার ইম্প্যাক্ট ক্যাশ বুকে কি হবে বলতে পারবে? ভেবে দেখো। তুমি অ্যাকাউন্টেন্টকে কি বলবে? ব্যাংক কলামে কি এন্ট্রি করতে বলবে বলো? যদি চেক ডিপোজিট ব্যাংকে করতে যাচ্ছি তাহলে এন্ট্রি কি হবে এটা ভাবো। অ্যাকাউন্টেন্ট এন্ট্রি কি করবে? ও তো এন্ট্রি করে লেজার পোস্টিং করবে। ম্যাম মাইনাস হবে। না, ভেবে দেখো মাইনাস হবে। চেক ডিপোজিট করতে যাচ্ছি মানে আমাকে ডেটার চেক দিয়েছে, তো আমাকে যদি ডেটার চেক দিয়েছে তাহলে সেটার এন্ট্রি কি হয় ভেবে দেখো। ডেটার যদি আমাকে চেক দিয়েছে তার এন্ট্রি কি হয়? ব্যাংক টু ডেটার, তাই তো। তো ক্যাশ বুকে আমি কি এন্ট্রি করব? ক্যাশ বুকের ব্যাংক কলামে, এটা ক্যাশ কলাম এটা ব্যাংক কলাম, তাহলে আমি এন্ট্রি কি করব? এটা ক্যাশ কলাম এটা ব্যাংক কলাম, আমি এন্ট্রি করব টু ডেটার বলে, তাই তো। আমি টু ডেটার বলে এন্ট্রি করব, তাহলে আমার কাছে তো টাকা এলো। আমি যদি চেক নিয়ে ব্যাংকে ডিপোজিট করতে যাচ্ছি তাহলে কোনো না কোনো ভাবে তো আমার কাছে টাকা এসছে। তাহলে আমার অ্যাকাউন্টেন্ট আমার ক্যাশ বুকের ব্যাংক কলামটাকে বাড়িয়ে দেখাবে মানে অ্যাড করবে অত দিয়ে না কম করবে এটা ভাবো। এটা ভাবলেই আনসার পেয়ে যাবে। অ্যাড করবে। অ্যাড করবে। তাহলে এটা আমার কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা আমার অ্যাড হয়ে গেল। নেক্সট দেখো বলছে চেক ইস্যুড। আমি চেকটা ইস্যু করে দিয়েছি মানে তুলসিয়ান লিমিটেড কাউকে চেক দিয়ে দিয়েছে, কিন্তু যাকে দিয়েছে সে কিন্তু এখনো নিয়ে যায়নি ব্যাংকে দেওয়ার জন্য, কিন্তু আমাকে ব্যাংকের ব্যাপার জানাননি। আমি এটা জানতে চাইছি কি আমার অ্যাকাউন্টেন্ট কি করেছে, ক্যাশ বুকের ব্যাংক কলামটা কি দেখা যাচ্ছে। তো আমি যদি কাউকে চেক দিয়ে দিয়েছি তাহলে 2500 দিয়ে আমার ক্যাশ বুকটা কি হয়ে গেছে? আমার অ্যাকাউন্টেন্ট কি রেকর্ড করে দিয়েছে? যেমন ডেটার টাকা দিয়ে দিলে আমার অ্যাকাউন্টেন্ট রেকর্ড করে দেবে যে মাইনাস। মাইনাস। সে তো মাইনাস করে দিয়েছে, সেই যে লোকটাকে দিয়েছে সে যায়নি, সেটার জন্য ব্যাংকে কিছু আলাদা দেখাতে পারে। ব্যাংক চার্জেস ডেবিটেড ইন পাসবুক অনলি। ব্যাংক চার্জ কেটে নিয়েছে কিন্তু সেটা পাসবুকে রেকর্ড হয়েছে। অ্যাকাউন্টেন্টের এরকম কোনো প্লাস হবে। প্লাস। আমাদের তো 200 টাকা কিছু কম দেখাচ্ছে না, তাহলে আমাদের 200 টাকা রয়েছে। ইন্টারেস্ট দিয়েছে ব্যাংক, ইন্টারেস্ট অ্যালাউড ইন পাসবুক অনলি, কিন্তু আমরা জানি না। তাহলে 100 রুপিসে কি হবে? তো আমার অ্যাকাউন্টেন্ট যে আছে তুলসিয়ান লিমিটেড সে তো 100 টাকা কিছু দেখাতে পারবে না। সে তো 100 টাকার ট্রানজাকশনটাই জানে না, তাহলে বলছে ইন্টারেস্ট দিয়েছে ব্যাংক, তাহলে ব্যাংকের অ্যাকাউন্টে তো টাকা বেড়ে গেছে কিন্তু আমাদের এখানে কি হবে? আমাকে ব্যাংক প্লাস ইন্টারেস্ট হবে। না, ভেবে দেখো আমাকে ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে কিন্তু তুমি তখনই জানতে পারবে হয় পাসবুক আপডেট করতে হবে না হলে তোমাকে নেট ব্যাংকিং ট্রানজাকশনে যেতে হবে, তবে তুমি জানতে পারবে। তুমি যতক্ষণ না জানতে পারছো, তুমি ধরো তুমি জানো কি তোমার তুমি যে বাড়িতে একটা ধরো ডায়েরি মেনটেন করো যেখানে লিখে রাখো তোমার লাস্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশন হিসেবে কত টাকা ছিল, ঠিক আছে। এরই মধ্যে ধরো ব্যাংক তোমাকে 500 টাকা দিয়েছে কোনো কারণে ইন্টারেস্ট
দিয়েছে, কিন্তু তুমি সেটা জানো না, তাহলে তোমার অ্যাকাউন্টে ওই 500 টাকাটা তো তুমি ওই ডায়েরিতে রেকর্ড করোনি, তো এই ডায়েরিটাই এখানে ক্যাশ বুক। তাহলে অ্যাকাউন্টেন্ট তো জানেই না যে ব্যাংক আমাদেরকে কোথায় গেল 100 রুপিস দিয়েছে, ইন্টারেস্ট দিয়েছে, এ তো জানেই না। তাহলে আমাদের কি 100 রুপিস দেখাবে? আমাদের ক্যাশ বুকে কি 100 রুপিসের এন্ট্রি হবে? হবে না তো। মানে আমি 100 রুপিস না দেখাইনি, ম্যাম। তাহলে ওভারঅলে আমার কি দেখাবে? কম দেখাবে। আমার 100 রুপিস কি দেখাবে? তাহলে কম দেখা যাবে না। যদি ব্যাংকের ক্ষেত্রে আমি যদি ভাবতাম, তাহলে ব্যাংক 100 রুপিস ওখানে ক্রেডিট করেছে, আমার ব্যালেন্সটা বেড়ে গেছে, কিন্তু এখানে তো আমার ব্যালেন্স 100 রুপিসে বাড়েনি, তাহলে 100 রুপিস কম আছে, এই 100 রুপিসের কোনো ইম্প্যাক্ট আসবে না। ইন্স্যুরেন্স যদি ব্যাংক ডাইরেক্টলি পে করে দেয়, কিন্তু সেটার ব্যাপারে আমরা যদি কিছু না জানি, তাহলে আমাদের 500 এর কি ইম্প্যাক্ট আসবে? ভেবে দেখো, ইন্স্যুরেন্সের খরচাটা ব্যাংক পে করেছে, আমি যদি খরচাটা জানবোই না, তাহলে আমি তো এন্ট্রি করবো না, তাহলে এন্ট্রি না করলে আমার তো 500 টাকা আমি কম করে দেখাবো না, খরচা হলে তো আমাকে আমার প্লাস। প্লাস দেখা যাবে এখানে। এবার বলছে বিলস রিসিভেবল, ব্যাংক আমার হয়ে বিলস রিসিভেবল কালেক্ট করে নিয়েছে, মানে আমার ডেটারের থেকে টাকা নিয়ে নিয়েছে, কিন্তু আমি জানি না, তাহলে আমার 2000 টাকা তো আমি ইনক্রিজ করে দেখাইনি, তাহলে আমার 2000 টাকা এখানে কি দেখাচ্ছে? ম্যাম মাইনাস। মাইনাস। ঠিক আছে। এবারে বলছে ব্যাংক ভুল করে 3800 কম করে দিয়েছে, ব্যালেন্স ডেবিট করে দিয়েছে, ভুল করে 3800 ডিডাক্ট করে দিয়েছে, কিন্তু আমরা এরকম কোনো ভুল করিনি, আমাদের অ্যাকাউন্টেন্ট করেনি। তাহলে আমাদের কাছে ওই 3800 এর ইম্প্যাক্টটা কি হবে? ওটা আমাদের অ্যাকাউন্ট থেকে প্লাস প্লাসই হবে। প্লাসই দেখাবে, আমাদের তো এরকম কোনো ইম্প্যাক্ট আসছে না। রং ক্রেডিট ইন ব্যাংক পাসবুক, ব্যাংকে ভুল করে 400 ক্রেডিট করে দিয়েছে, এক্সট্রা 400 দেখিয়ে দিয়েছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্ট এরকম কোনো ভুল করেনি, তাহলে 400 কি আমাদের অ্যাকাউন্টে দেখাবে? মাইনাস হবে। মাইনাস দেখাবে। আচ্ছা, এবার বলছে ডাইরেক্টলি কাস্টমার ব্যাংকে পেমেন্ট করে দিয়েছে, সেটার খবর ক্যাশ বুক পর্যন্ত আসেনি, মানে জানে না কেউ। তাহলে 700 তো আমরা কাস্টমার দিলে তো আমি ক্যাশকে বেশি করে দেখাবো, কিন্তু আমি তো জানি না কি কাস্টমার 700 দিয়ে দিয়েছে, তাহলে আমার 700 থেকে ব্যালেন্সটা কি দেখাবে? মাইনাস। মাইনাস। তাহলে একটা জিনিস যদি খেয়াল করো, তাহলে দেখবে যে যেগুলো এখানে প্লাস হয়েছে সেগুলো আগেরটাতে মাইনাস হয়েছিল, কারণ জাস্ট আমরা অপোজিট দেখছি। দেখো যেরকম কি কি প্লাস হয়েছে, দেখো 1500, 200, 500, 1500, 200, 500, 3800, ওগুলোই মাইনাস হয়েছে। দেখো 1500, 200, 500, 3800, কেন? এটা জাস্ট এটার অপোজিট ছিল, এর রাফ ওয়ার্কটা যেটা হয়েছিল না, এটা জাস্ট তার অপোজিট হবে। আর এখানে দেখো মাইনাস যেগুলো হয়েছে 2500, 100, 400, এই দেখো 2500, 100, 2000, 400, 700, এগুলো জাস্ট এর অপোজিট হয়েছে। তো এইভাবে তোমাকে প্রেজেন্টেশনটা করতে হবে, তখন লিখতে হবে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। আর যেহেতু এখানে বলা নেই কি কি ব্যালেন্স, তো ব্যালেন্স অ্যাজ পার পাসবুক মানেই হচ্ছে, এখানে লিখে দিই এই কথাটা, এই কোয়েশ্চেনটা যখন করবে তখন আমাদেরকে এইভাবে নিতে হয়, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, এটার মানেই হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, এই কথাটার মানেই হচ্ছে, কারণ ব্যালেন্স তো পজিটিভ নেগেটিভ হতে পারে, শুধু বলছে ব্যালেন্স, তার মানে আমি কি ধরবো, অ্যাজাম্পশন কি নেব? সব সময় পজিটিভ নেব। আর ব্যাংকের পজিটিভ ব্যালেন্স মানে কিন্তু ক্রেডিট, এটা জাস্ট অপোজিট হয়। আমার ক্যাশ বুকে যেটা ডেবিট ব্যালেন্স দেখাচ্ছে সেটা কিন্তু ব্যাংকে ক্রেডিট দেখাবে, কারণ আমার টাকা যখন আমার কাছে থাকে আমি বলি অ্যাসেট ডেবিট, কিন্তু ব্যাংকের কাছে যে টাকাটা থাকে ওটা তো ব্যাংকের নয়, ওটা অন্যের টাকা, পাবলিকের টাকা, কাস্টমারের টাকা, যাই বলো। তো সেই জন্য ব্যাংক ক্রেডিট বলে, লাইবিলিটি বলে। তো ক্রেডিট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ঠিক আছে, ক্রেডিট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, এটা হয়ে গেল। তো আমাদেরকে এভাবে স্টার্ট করতে হবে, আমি জাস্ট বলে দিচ্ছি, তুমি এভাবে করো। তো বলছে ব্যালেন্স অ্যাজ পার তোমাকে লিখতে হবে পাসবুক, তখন তুমি প্লাসেই লিখবে যেহেতু ওটা প্লাস আইটেম। যখনই, আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, ডেবিট ব্যালেন্স এটার মানেই কিন্তু প্লাস ব্যালেন্স, ঠিক আছে, আর এটার মানেই প্লাস ব্যালেন্স। তো প্লাস ব্যালেন্সে তোমাকে আগে 200 লিখতে হবে, তারপরে এই যে 2500, 100, 2000, 400, 700 এগুলো এদিকে শিফট হয়ে যাবে, কারণ আমরা যখন থিঙ্কিংটা এইভাবে রেখেছি তখন জাস্ট এই আইটেমগুলো মাইনাস হয়ে যাবে আর এই আইটেমগুলো প্লাস হয়ে যাবে, তখন ইম্প্যাক্টটা কি আসবে, সেম এই কথাগুলোই লিখতে হবে, শুধু প্লাস মাইনাসটা চেঞ্জ করে দিতে হবে। তখন কি হয়ে যাবে, এই যে টোটালটা আছে এটা এখানে থাকবে, আর এই যে টোটালটা আছে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো কিরকম হবে দেখো, এখানে কিন্তু কিরকম হয়ে যাবে, আমি জাস্ট এখানে লিখছি না,
একটুখানি করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হবে, তুমি প্রেজেন্টেশনটা নিজে থেকে করবে। এখানে প্লাস আর এখানে মাইনাস। তো সবার আগে আমরা লিখবো ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ঠিক আছে। আমরা প্লাসে লিখে দেবো 200। এবারে আমাদের যে আইটেমগুলো অ্যাড হবে আর যে আইটেমগুলো লেস হবে, আমি ডিটেলসটা লিখছি না, শুধু অ্যাড আইটেমগুলো আমি লিখে দিচ্ছি কি কি হবে। 1500, এই যেখান থেকে আমি দেখাচ্ছি, 1500, 200, 500, 3800, 1500, 200, 500, 3800, এগুলো প্লাস আইটেম হবে। আর লেস আইটেমের মধ্যে হয়ে যাবে 2500, 2500, 100, 2000 আর 400, 700। আচ্ছা, 2500, 100, 2000, 400, 700, 1 2 3 4 5, চেক করে নি। 1 2 3 4 5, হ্যাঁ। এবার আমরা যখন কলামটাকে টোটাল করব তখন প্রেজেন্টেশনটা এরকম হয়ে যাবে। আমার এদিকে টোটালটা হয়ে যাচ্ছে 2500, 100, এটা টোটাল হয়ে যাচ্ছে, চেক করে নি, 2000, 4600 আর 400, মানে 3700 হয়ে যাচ্ছে। এটা এটা হয়ে গেল 3700, নাকি বেশি হবে? না, বেশি হবে, 3000 কি করে হবে? 2500 আছে আর 2000 আছে, দুটো মেলালেই তো হয়ে যাচ্ছে 4500 প্লাস 400 প্লাস 700 আর 100, 800, এটা হয়ে গেল 5700। থ্রি না, এটা হবে 5700। আর এখানে টোটাল 200, 200, 400, 400, আর এখানে হয়ে গেল 1500 আর 500, 2000, 2400 প্লাস 3800, 6200, 6200 প্লাস আইটেম দেখাচ্ছে, ঠিক আছে। এখানে দেখাচ্ছে 5700 মাইনাস আইটেম। তাহলে আমার কাছে কতটা ব্যালেন্স থাকবে, না মাইনাস ব্যালেন্স দেখাবে না প্লাস ব্যালেন্স দেখাবে? ব্যাংকে কি ব্যালেন্স দেখাবে? প্লাস আমার দেখাচ্ছে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, পাসবুকের হিসেবে 6200 পজিটিভ দেখাচ্ছে, আর 5700 কি দেখাচ্ছে? নেগেটিভ দেখাচ্ছে। তাহলে ব্যাংকে আমার ব্যালেন্সটা আলটিমেটলি পজিটিভ দেখাবে না নেগেটিভ দেখাবে? সরি, ব্যাংকের তো আছেই, আমার ক্যাশ বুকে ব্যালেন্সটা কি দেখাবে? কারণ আমি তো ব্যাংক থেকে স্টার্ট করেছি, তো আমি পৌঁছাবো কোথায়? ক্যাশ বুকে। তাহলে ক্যাশ বুকে আমার ব্যালেন্সটা পজিটিভ দেখাবে নেগেটিভ দেখাবে? কারণ 6200 পজিটিভ, 5700 নেগেটিভ, তাহলে আমি এই দুটোকে অ্যাডজাস্ট করলে আমার আনসার পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? 6200 মাইনাস 5700, তো যে ডিফারেন্স পজিটিভ, কত হচ্ছে পজিটিভ? চেক করে দেখো, 500। তো আমি এটাকে কিভাবে লিখবো? আমি এটাকে এভাবে লিখবো, পজিটিভ যেহেতু দেখাচ্ছে আমি পজিটিভ কলামে লিখবো। দেখো আগের বারে নেগেটিভ দেখিয়েছিল, সেই জন্য আমি কিন্তু নেগেটিভ কলামে লিখেছি। এবার এই দুটোর মানেও আমি বুঝিয়ে দিচ্ছি কেন এরকম হলো। তো আমি পজিটিভে লিখে দিলাম 500, আর এটাকে লিখতে কি হবে, যেহেতু পজিটিভ এসছে, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক থেকে শুরু করলে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক আছে, ঠিক আছে। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। এবার এটা কি ব্যালেন্স এসছে? যেহেতু পজিটিভ ব্যালেন্স এসছে তার মানে ডেবিট। এবার আমি ডেবিট কথাটা লিখলেও হবে না লিখলেও হবে, কেন? ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুকের মানেই হচ্ছে ডেবিট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ঠিক আছে। তাহলে কি এলো? ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 500 এলো, ঠিক আছে। আর এখানে আমাদের কি এসেছিল? এখানে আমাদের এসেছিল ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক। এইভাবে আমরা যখন দেখলাম তখন পাসবুকে ওভারড্রাফট দেখাচ্ছে 100। এবার আমরা যখন ওই জিনিসটাকে এই ট্রানজাকশনে ফেললাম, ঠিক আছে, মানে জাস্ট অপোজিট ভাবে ভাবলাম, তো আমাদের এটা, যেহেতু এটা 200 দিয়েই দেখাচ্ছে সেই জন্য আনসারটা এরকম এসছে। যাই হোক, তো এখানে দেখাচ্ছে যদি আমরা পাসবুক দিয়ে শুরু করি তখন সেক্ষেত্রে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক এলো, এটা পজিটিভ ব্যালেন্স এলো বলে আমি পজিটিভ দিকে দেখালাম 500। তো এইভাবে আমরা করব। এবারে হচ্ছে এই রাফ ওয়ার্কটা হচ্ছে মেন, যদি এটা আমরা বুঝে যাই, এটা প্র্যাকটিসের ব্যাপার, এটা বুঝে গেলে আমাদের এটা করতে কিন্তু সহজ হবে, অনেক সহজে আমরা এটা করতে পারবো। তা এই প্রেজেন্টেশনটা করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর দুটো কোয়েশ্চেন দেওয়া আছে অ্যাকর্ডিং টু ওভারড্রাফট, কিন্তু ওভারড্রাফট তো আমি শেখাইনি, সেই জন্য ওভারড্রাফট এখন করতে পারবে না, কারণ ওভারড্রাফটের রুলস আলাদা হবে। আমি অন্য কোয়েশ্চেন বা তুমি তোমার বই থেকেও করতে পারো, বইতে পেয়ে যাবে, কিন্তু ওভারড্রাফটের কোয়েশ্চেন করবে না, ঠিক আছে। ওভারড্রাফট যেহেতু আমি শেখাইনি, ওভারড্রাফটের কোয়েশ্চেন করতে হবে না। বা আমি দেখছি যদি আমার কাছে কোয়েশ্চেন থাকে, আমার কাছে কোয়েশ্চেন আছে, আমি এইখান থেকে পাঠিয়ে দেবো। এখান থেকে আমি বলে দিচ্ছি, এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, কোনগুলো করতে পারবে আমি জাস্ট সেটুকু একটু বলে দিচ্ছি, কারণ প্র্যাকটিস না করলে ভুলে যাবে। এখান থেকে করতে পারবে
এখানে ইলাস্ট্রেশন 2, ইলাস্ট্রেশন 2, ইলাস্ট্রেশন 3, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি হোমওয়ার্ক ইলাস্ট্রেশন 2, 3 এইটা তো করবেই, এটা তো নিজের কপিতে প্রেজেন্টেশনটা করবেই। ইলাস্ট্রেশন 2, ইলাস্ট্রেশন 3, এটা ওভারড্রাফট আছে। ইলাস্ট্রেশন 4, এটা অ্যামেন্ডেড ক্যাশবুক, এটা তোমার লাগবে না। ঠিক আছে, এই দুটোই করো আগে। ইলাস্ট্রেশন 2 আর ইলাস্ট্রেশন 3 আমি পিডিএফ থেকে এই দুটো কোয়েশ্চেন, জাস্ট এই দুটো কোয়েশ্চেন আমি তোমাকে পাঠিয়ে দেবো স্ক্রিনশট করে। তো ইলাস্ট্রেশন 2, ইলাস্ট্রেশন 3 আর এই কোয়েশ্চেনটাকে প্রেজেন্টেশন করে নেবে, আর যেটা করালাম সেটাকে প্র্যাকটিস করবে, তাহলে জিনিসটা হয়ে যাবে। কিন্তু এই টপিকটা আমি এটুকু বলবো, যদি না দেখো তাহলে কিন্তু ভুলে যাবে, কারণ এটা একটা অন্যরকম ট্রিকের ওপর, তখন কিন্তু গুলিয়ে যাবে যে কিভাবে হবে। তো এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো, নাহলে কিন্তু এটা মনে থাকবে না। ঠিক আছে, তো আজকে আমরা এতটাই করছি। ঠিক আছে, বোঝা গেছে তো? হ্যাঁ ম্যাম।